গল্প মিমাফিয়া। লেখনীতে সুমাইয়া সাবিহা। ষষ্ঠ পর্ব। সময়টা যেহেতু বর্ষাকাল, ইদানিং বেশিরভাগ সময়টাই বৃষ্টির দেখা মিলে, সপ্তাহে হয়তো 1 থেকে 2 দিন হালকা রোদের দেখা মিলে। সামিরা ঘুম থেকেই উঠেই ভেবেছিল প্রেমাকে নিয়ে বাগানে যাবে, কিন্তু ভেতরে সাদেক আছে কথাটা ভেবেই একলা চলে যায়। কিন্তু গিয়ে একটু অবাক হয় প্রেমাকে দেখে। কখন আসলি? প্রেমা: একটু আগে। কিন্তু তুই কখন উঠলি? আয়েশো ভাইয়ার রুমে তো বন্ধ দেখে আসলাম। সামিরা: তোর আয়েশো ভাইয়ার রুম বন্ধের সাথে আমার তুলনা করছিস কেন? আর তুই যে সাদেক ভাইয়ার সাথে জুটিয়ে প্রেম করে বেড়াচ্ছিস সেটা আমায় বলিসনি কেন? এখন বুঝলাম ভাইয়া কাল কেন এসেছিল। কথাটা বলেই সামিরা শব্দ করে হাসতে লাগলো। প্রেমা দোলনা থেকে উঠে দাঁড়িয়ে বলল, মজা নিচ্ছিস? আমিও কিন্তু তোকে নিয়ে মজা নিতে পারি। কালকে রাতে ভাইয়ার রুমে কি করছিলি? বল বল। সামিরার মুখটা সাথে সাথে বন্ধ হয়ে যায়। রাতের কথা মনে আসতেই একটু লজ্জার সাথে বিরক্তিকর আভা প্রকাশ পায়। প্রেমা: লা হয়ে যাচ্ছিস কেন এখন? এতক্ষণ তো আমাকে নিয়ে বেশ মজা নিচ্ছিলি। সামিরা: চুপ থাক তো, সামনে থেকে সর বলেই পাশ কেটে দোলনায় গিয়ে বসল। প্রেমাও সামিরার পাশে বসল। সামিরার কাছে আজকের সকালটা ভীষণ রকম ভালো লাগছে কোনো এক অজানা কারণে। আচ্ছা, উনি এমন করলেন কেন? কাপড় বলছিলেন আরো। মনে আসতেই ঠোঁটের কোণে মিষ্টি হাসি জমে সামিরার। সামিরাকে নিজে নিজে হাসতে দেখে প্রেমা বলল, তার মানে উনি যা বলেছিলেন সত্যি বলেছেন? তোরা দুজন প্রেম করছিস তাই না রে? দুষ্টু হেসে সামিরা আবার নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, কি সব বলছিস? বাজে কথা বলিস না তো, চুপ থাক। এখন বল তো সত্যি করে সাদেক ভাইয়ার সাথে কেমন চলছে সব? আচ্ছা, রাতের কি সত্যিই একসাথেই ছিলি? প্রেমা: এমন ভাবে মিন করছিস কেন? বাজে চিন্তা বাদ দে, তোর বর আয়েশো ভাইয়াই তো আটকে দিয়েছিল। সামিরা না বুঝার মতো করে বলল, আয়েশো আটকিয়ে ছিল মানে? কি আটকিয়ে ছিল? প্রেমা: দরজা। হঠাৎ করেই উনাকে আমার রুমে দিয়ে বাহির থেকে দরজা আটকিয়ে দিয়েছিল, তাই তো থাকতে হয়েছে। কিন্তু পরে তোকে কল করতে চেয়েছি, কিন্তু উনি বলেছিল আয়েশো ভাইয়া নাকি তোর সাথে পার্সোনাল সময় চায়, তাই তো করিনি। সামিরাকে সে উঠে বলে, মাথা থেকে কয়টা তার ছিঁড়েছে তোর? উদ্ভট কথা বলছিস কেন? প্রেমা: হ্যাঁ সত্যি বলছি, ট্রাস্ট মি শামু, আয়েশো ভাইয়া তোকে ভালোবাসে, সেটা আমিও কাল জানতে পেরেছি। সামিরা কপাল কুঁচকে বলল, তোর ফালতু কথা তোর কাছেই রাখো। প্রেমা: ওকে ট্রাস্ট না হলে এটা বল যে, কাল রাতে ভাইয়া তোর কাছে যায়নি কথা বলার জন্য বা এমন কিছু? প্রেমার কথায় সামিরা হঠাৎ অন্যমনস্ক হয়ে কি যেন ভাবতে লাগলো। প্রেমা: কি হলো বল। সামিরা: উপরে তাকা। প্রেমা: কি বলছিস? আমি কি বলছি? সামিরা বাড়ির দিকে তাকিয়ে বলল, আফরান ভাইয়ার বারান্দার দিকে দেখ। প্রেমা সামিরার দৃষ্টি অনুসরণ করে দুতলায় আফরানের রুমের দিকে দৃষ্টি দিতেই অবাক হয়ে গেল। এত সকাল বেলা আফরান ভাইয়া বারান্দায় কি করছে? কখনো তো এত সকালে দেখেনি সকালে উঠতে। কি হলো যে ভাইয়া এত সকালে ঘুম থেকে উঠেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সামিরা: আমার ভাবনা অন্য কিছু। প্রেমা: কি? সামিরা: ভাইয়া হাসছে একটু পরপর। প্রেমার চোখগুলো বড় বড় হয়ে গেল। ভালো করে তাকিয়ে দেখল মিনিটের মতো। চেয়ারে হেলান দিয়ে এক হাত মাথার নিচে দিয়ে অন্য হাতে ফোনের দিকে তাকিয়ে কি যেন দেখছে, আর সেকেন্ড কয়েক পর পর হাসছে মিটিমিটি, স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কি আদৌ সত্য? সামিরা: দুজনেই ভুল দেখব। আরিয়া যাওয়ার পর তো ভাইয়াকে দেখাও যায়নি দেশে এতগুলো বছর, অথচ ভাইয়ার মুখে কোনো সব কিছুতেই এখনো এমন ভাব যেন কিছুই হয়নি। প্রেমা: আরু হয়তো ঠিক বলতো। যাই হোক, বাদ দে, আমরা এসব ভেবে কি করব? সামিরা চোখ সরিয়ে দোলনা থেকে দাঁড়িয়ে বলল, আচ্ছা ভালো লাগছে না, ভেতরে চল, কিছু রান্না করে নেই, চাচা উঠে যাবে। আর বাবা কল দিয়েছিল, চলে যেতে বলেছে। প্রেমা: আজ আরো ইম্পর্টেন্ট ক্লাস আছে ওয়াহিদ স্যারের, মনে নেই তোর? সামিরা: আছে। আরিয়া একটু আগেই ঘুম থেকে উঠে শাওয়ার নিয়েছে। প্রথমে ভেবেছিল জামাটা কোনো কালেই পরবে না, কিন্তু উপায় নেই বিধায় পরতে হয়েছে বিরক্ত নিয়ে। পরনের শার্ট কোট এসব না ধুয়েই ভেতরে রেখে দিয়ে চলে আসছে। এতগুলো বছরে সেই নিজের হাতে কাজ করার অভ্যাসগুলো চলে গিয়েছে। এখন এসব বিরক্ত লাগে তার কাছে।
কিন্তু এই রুমে তো কিছুই নেই, চুল থেকে পানি টপকে পড়ছে, এক হাতে আরিয়া চুলগুলো ধরে আছে। একটু নয় অনেকটা বিরক্ত হচ্ছে আরু, জামা দিয়েই চলে গেল, অন্য কিছু লাগে না। যত সব এত বড় ছেলে হয়েছে, মাথায় কিছু আছে নাকি, শুধু মেজাজটাই আছে আর কিছু নেই। আরো অনেক কিছু বলে বকবক করতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। কিন্তু রোদের ছিটেফোঁটাও দেখছে না, শীতল হাওয়া গায়ে এসে শিহরণ বইয়ে দিচ্ছে বারবার। আরিয়া চোখ বন্ধ করে একটু হালকা হাসে, কিন্তু আবার পরমুহূর্তেই তার অবস্থানের কথা মনে হতেই শরীর রাগে জ্বলে উঠে। এই বাড়িতে কি তাকে সত্যিই আটকে রাখবে? এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে বেরোতে হবে এখান থেকে, আবারও ফিরতে চাই না এমন জীবনে যেখানে আমার কোনো মূল্য নেই, যেখানে আছে শরীরের চাহিদা। আকস্মিক পেছনে থেকে কেউ একজন কোমরে জড়িয়ে ধরে দুহাতে, থুতনিটা আরিয়ার ঘাড়ে রাখে। আরিয়া ভয় পেয়ে চিৎকার করতে গিয়েই চুপসে যায়। যখন তার মাথায় আসে লোকটা আসলে কে হতে পারে, কিন্তু কথা হলো কখন আসলো ভেতরে। দরজার আওয়াজ পেলাম না যে, হয়তো ভাবনার ডুবে ছিলাম তাই। কিন্তু ভয় হচ্ছে ভীষণভাবে, নিশ্চিত এখন আমার দেখে নিবেন, তারপর কুচি কুচি করে কেটে চিকেন ফ্রাই বানিয়ে ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দেবে। কথাটা ভেবেই আরিয়ার শরীরটা কাঁপতে থাকে। অথচ আফরান স্বাভাবিকভাবেই বলল, গোসল দিতে এত সময় লাগলো কেন? তুমি বুঝি এত লেট করেই উঠো? কখন থেকে উঠে অপেক্ষা করছি। আরিয়া একটু সাহস করেই বলল, দেখুন অসভ্যতামি বন্ধ করুন, এখান থেকে যেতে দিন আমায়। আফরান মৃদু হেসে আরিয়ার হাত থেকে ভেজা চুলগুলো ছাড়িয়ে আরিয়াকে ছেড়ে বিছানার উপর থেকে তোয়ালেটা নিয়ে এসে চুল মুছতে মুছতে বলল, জানো শ্রাবণী, তোমাকে লম্বা চুলে আরেকটু বেশি সুন্দর লাগতো হয়তো। আর চুল কাটবে না আমাকে না বলে ওকে। আফরানের মুখে শ্রাবণী শব্দটা শুনে আরিয়ার যেন বুকটা ফেটে যাবে, এখনই এমন যন্ত্রণা হচ্ছে। ইচ্ছে করে আরো কিছু জানার জন্য প্রশ্ন করে, বিয়ে করবেন আমায়? আফরান চুল থেকে তোয়ালেটা সরিয়ে বলল, সন্দেহ আছে। আরিয়া, অন্য মেয়েদের সাথেও নাইট ক্লাবে থাকবেন বিয়ের পর? আফরান, হতেও পারে, শিওর নই। কথা ইচ্ছে করেই আফরান বলেছে, একটু জ্বালাতে ইচ্ছে করছে তার আরুকে। কতদিন পর এভাবে দেখছে, হিসেব আছে এই মেয়ের। একটু তো শাস্তি পেতে হবে, ডিরেক্ট না পারলে অন্যভাবে দিব। আপাতত রাগ করতে একটুও ইচ্ছে হচ্ছে না আরুর উপর। আফরানের এমন উত্তর পেয়ে কষ্ট হলো নাকি রাগ উঠল ঠিক বুঝা গেল না, তবে দাঁত খিচে বলতে লাগলো, তবে ক্যারেক্টারলেস ছেলেকে আমি কেন বিয়ে করব? আফরান মৃদু হেসে বলল, জিজ্ঞেস করিনি, জানিয়ে দিয়েছি শুধু। আরিয়ার দুহাত মুঠো হয়ে আসে রাগে, এখনই হয়তো আফরানের নাকটা ফাটিয়ে দিবে। আফরান আরিয়ার হাতের দিকে তাকিয়ে আবারও শব্দহীনভাবে হেসে ডান হাতটা ধরে এক হাতে তোয়ালেটা ছুঁড়ে বিছানার উপর ফেলে আরিয়াকে বলল, হাজব্যান্ডকে খুব ভালোবাসবেন মনে হচ্ছে। জেলাসি ওয়াইফ, ওয়াও, ইটস গুড। আরিয়া নিজেকে শান্ত রাখল। আজ এই লোকটার স্পর্শে ততটা ঘৃণা নেই যতটা কথাগুলো শুনতে গা জ্বলে যাচ্ছে। আফরান, চুপ করে আছেন কেন? আচ্ছা কি খাবেন বলুন। আরিয়া বিড়বিড় করে বলল, আপনার মাথা খাবো, দেবেন কিনা সেটা বলুন। তারপর স্বাভাবিকভাবে কিছু একটা বলতে যায়, তার আগেই আফরান দুষ্টু হেসে বলল, আমার সব কিছুই আপনার জন্য। আমিও চাই যা ইচ্ছা করুন, তবে সেটা শুধুমাত্র আমার মধ্যে সীমাবদ্ধতা থাকতে হবে। আরিয়া এবার বলল, আমার ক্ষুধা পেয়েছে, যেতে দিন আমায়। আমি আমার বাড়ির নির্দিষ্ট সার্ভেন্টদের রান্না ছাড়া অন্য কারো হাতের রান্না করা কিছু খেতে পারি না। আশা করি বুঝতে পেরেছেন। আফরান আর কিছু না বলে আরিয়াকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরিয়া যেন জানটা ফিরে পেল, কিন্তু উনি এত কাছাকাছি এসেও কেন তাকে দেখার জন্য কিছুই বলছে না। না দেখেই এতটা দূর কিভাবে? অবশ্য উনার মতো মানুষের দ্বারা ভালো কিছু আশা করা যায় নাকি? কিছুক্ষণ পর আফরান ফিরে এসে আরিয়াকে খাটের উপর মাস কি পরে শুয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল, নিজকে লুকিয়ে রাখতে পছন্দ করেন মনে হচ্ছে। এটা ভালো জিনিস, কিন্তু সব জায়গায় নয়। আরিয়া শোয়া থেকে লাফ মেরে উঠে বলল, আবার এসে গেছেন? বাহিরে কাজ নেই আপনার? বিজনেস সামলান কি করে? আফরান, আপনাকে ভাবতে হবে না বলে খাটের একপাশে বসে কিছু খাবার এগিয়ে দিয়ে বলল, খেয়ে নিন, আমি গেলাম, তবে আপনার প্রবলেম না হলে থাকতে পারি। আরিয়া, এসব খাবো না, বাসায় যাব, যেতে দিন। আপনার কোনো ধারণা আছে কি বাহিরে কি হচ্ছে?
নিশ্চিত মিডিয়া পুলিশ সব একসাথে হয়েছে, ভালোভাবে বলছি যেতে দিন, নয়তো একবার বেরোতে পারলে সব কিছু বলে দিব। আফরান, চেষ্টা করে দেখতে পারো, বলে আফরান উঠে দাঁড়ালো। এগুলো খেয়ে নিও, আর পাকামো করো না কিছুতে, বলে দিলাম, নয়তো যেটুকু ক্ষমা করে দিয়েছি ওই সবটুকু মিলিয়ে শোধ করব, বলে রুম ছাড়ে। আরিয়া আফরানের কথার মানে বুঝল না, কিন্তু ব্যবহার ভীষণভাবে ভাবিয়ে যাচ্ছে। আচ্ছা, আমায় কি উনি কোনোভাবে চিনতে পেরেছে? যদি চিনে তবে অবশ্যই এতক্ষণে আমি বেঁচে থাকতাম না, আর যদি নাই চিনে ব্যবহারগুলো খুব গুলমেলে লাগছে কেন? আজকের ব্রেকিং নিউজ, এসকে কোম্পানির সিইও রাত থেকে নিখোঁজ, মিডিয়াতে সব জায়গায় এই একটাই হেডলাইন হয়েছে। সিইও কি কোথাও গিয়েছে নাকি সত্যিই গুম করা হয়েছে তাকে? যদি তাই হয় তবে কে করতে পারে এমন কাজ? নাবিল আর শবনমকে ঘুরে ফিরে একই প্রশ্ন কখন থেকে করে যাচ্ছে সাংবাদিকরা, কিন্তু কোনো উত্তর দিতে পারছে না কেউ। তবে নাবিল জানিয়েছে, যেই করে থাকুক এই কাজটা এটার শেষ দেখেই ছাড়বে। মুহূর্তে একটা গাড়ি এসে ব্রেক চাপে সামনে। বডিগার্ডরা নাবিল আর শবনমকে সাংবাদিকদের থেকে তাকে ছাড়িয়ে কোনো রকমে গাড়িতে উঠালো। সাথে সাথে গাড়ি অনেকটা দূর চলে যায়, আর মিডিয়ার লোকেরা তাদের মতো করে লাইভ জারি রেখে কথা বলেই যাচ্ছে একের পর এক। দুপুর থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, সময়টা বিকেল মাঝামাঝি সময়, তাই বাড়িটাও অন্ধকারে ছেয়ে আছে। আরিয়া বারান্দায় দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে চোখের জল ফেলছে। এটা কিসের অশ্রু তার জানা নেই, ব্যথার নাকি রাগের তা নয়, নাকি অন্য কিছু যেটা আরিয়ার নিজেরও জানা নেই। আর ভালো লাগছে না তার, তাই ভেতরে গিয়ে বসে হঠাৎ করেই একটা প্ল্যান বানায়। যেহেতু দুপুর বেলা আফরান খাবার দিয়ে গিয়ে আর একবারও আসেনি, আরিয়ার বুঝতে বাকি নেই আফরান বাড়ি নেই, তাই নিজের প্লেন মতো মাস্কার কেপটা পাশ থেকে নিয়ে দরজাটা জোরে জোরে ধাক্কাতে শুরু করলো, কিন্তু এই ঝড়ের আওয়াজে তার আওয়াজ কি কেউ শুনবে? তাই অন্য কিছু দিয়ে জোরে আওয়াজ করতে হবে, যেন সার্ভেন্টদের কান অবধি দরজার আওয়াজ যায়। রুমের চারদিকে একবার তাকিয়ে কিছু দেখল না। আসলে এই রুমটা সব সময় খালি থাকে, মানুষ নেই, কাজেও লাগে না, তাই কারো এই রুমে আসার দরকার হয় না, সেটা আরিয়া ভালো করেই জানে। কিন্তু রুম গোছাতে সার্ভেন্টরা তো আসে, তবে আজ কেন আসলো না সেটা পরে ভাবা যাবে, আগে কাজটা শেষ করি। কিন্তু কিছু যে চোখেই পড়ছে না, তাই হাত দিয়েই জোরে জোরে আওয়াজ দিতে লাগলো। প্রায় অনেকক্ষণ এমন করে নিজেই হয়রান হয়ে দরজায় পিঠ ঠেকিয়ে বসে আবারও কাঁদতে কাঁদতে বলল, প্লিজ কেউ তো দরজাটা খুলে দাও। আকস্মিক চমৎকার হলো, অপাশ থেকে কারো আওয়াজ শুনতে পেল। গলাটা শুনেই বুঝতে পারছে এটা আফরান নয়, তাই দ্রুত দাঁড়িয়ে আবারও দরজা ধাক্কিয়ে বলল, কেউ খুলে দাও দরজাটা। ওপাশ থেকে আওয়াজ আসলো, ভেতরে কি আপনি আটকে আছেন নাকি? আরিয়া বুঝতে পারে আয়েশের গলা এটা। উত্তর দেয়, হ্যাঁ প্লিজ দরজাটা ভেঙে ফেলুন, আমি আটকে পড়েছি, হেল্প প্লিজ। আয়েশও বুঝতে পারছে না বাড়িতে মেয়ে মানুষ আটকে আছে। সামিরা প্রেমা তো সকালে চলে গিয়েছে, আয়েশও অফিসে গিয়েছিল, কিন্তু এমন বৃষ্টি দেখে জাফর সাহেব একা তাই চলে এসেছে। ভেতরে আসতেই একজন সার্ভেন্ট তাকে বলল, উপরে এই রুম থেকে বারবার কিছুর আওয়াজে আসছে, কিন্তু সকালে আফরান স্যার বলে গিয়েছে ওই রুম আজ ক্লিন না করতে, তাই আসেনি কেউ। আয়েশও বুঝল আফরান আবারও উল্টা পাল্টা কিছু করতে চাচ্ছে। আরিয়া, কি হলো? দরজাটা ভেঙে ফেলুন প্লিজ, আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে মি চৌধুরী। আয়ের কিছুটা রাগ হয়, বাড়িতেও এসব উল্টো পাল্টা বিষয় জোরানোর দরকার কি? মানুষ মারার জন্য কি জায়গা নেই আর? হ্যাঁ দেখছি, আপনি একটু ওয়েট করুন। আয়েশও আর একজন লোক মিলে দরজা ভাঙার জন্যটা ট্রাই করছে, কিন্তু এত সহজে ভাঙবে এমন দরজা কি তারা লাগিয়েছিল নাকি? তবুও চেষ্টা তো করতে হবে। এমন একজন ভেতরে অসহায় হয়ে পড়ে থাকবে চোখের সামনে। আফরানের সাথে যা হবার হোক তাতে কি? একজন মানুষকে এভাবে আটকে রেখে ওর কি লাভ? সেটাই বুঝে আসে না। এসব ভাবার মাঝেই সার্ভেন্ট বলে উঠল, স্যার বড় সাহেবের কাছে দো এই রুমের আলাদা চাবি আছে, নিয়ে আসি। আয়েশো, অহ গড, ভুলেই তো গিয়েছিলাম, বাবার কাছে চাবি আছে। লোকটা দ্রুত পায়ে জাফরের কাছ থেকে চাবি নেওয়ার জন্য গেল। জাফর সাহেব চাবি কোথায় রেখেছে বলে দিয়েছে, লোকটা সেই জায়গা খোঁজে, কিন্তু চাবি তোট নেই। নিশ্চয়ই আফরান স্যার নিয়া গেছে গা, বুঝতে বাকি নেই লোকটারও। খালি হাতে ফিরে আয়েশোকে বিষয়টা জানালে উপায় না পেলে আবারও দরজাটা সবটা শক্তি দিয়ে ধাক্কা দিতেই খুলে যায়। আয়েশো গিয়ে হুমড়ি খেয়ে আরিয়ার উপর পড়ে। আরিয়া দু কদম পিছিয়ে যায়।
মুহূর্তে আবারও পরিস্থিতি স্বাভাবিক হয়। আয়েশো আরিয়ার থেকে দুহাত দূরে দাঁড়িয়ে বলল, আপনি? আরিয়া, আসলে আমাকে মি চৌধুরী আটকে রেখেছিল কাল, এসকে গ্রুপের সিইও। আয়েশো আজ ফোনে দেখেছে নিখোঁজ হওয়ার খবর, কিন্তু আফরান একটা মেয়েকে এভাবে আটকে রেখেছে কেন? আরিয়ার শরীর কাঁপছে, ভয় কখন আবার এসে যায়। আফরান এক মুহূর্তও না দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে দৌড়ে নিচে বাড়ির গেট পেরোয়। আয়েশো শুধু হ্যাঁ হয়ে তাকিয়ে আছে। কিছুই বলল না, এভাবে চলে গেল। হয়তো আফরানের ভয়, কিন্তু আমার মাথায় এটাই ঢুকছে না যে আফরান এই মেয়েটাকে কেন আটকালো। কোনো মেয়ের সাথে বিজনেস নিয়ে ওর শত্রুতা আগে তো কখনো দেখেনি এমন। আরিয়া যাওয়ার 10 থেকে 15 মিনিট পর আফরান বৃষ্টিতে ভিজে ছুপ ছুপ হয়ে দৌড়ে আয়েশের রুমে এসেই আয়েশের কলার চেপে ধরল। চোখ জোড়ায় বিষাক্ততা প্রকাশ পাচ্ছে, হাতের রগ, ঘাড়ের মোটা রগটাও ফুলে উঠেছে। দাঁতে দাঁত পিষিয়ে বলতে লাগলো, দরজা খোলার রাইট তোকে কে দিয়েছে? আজ যদি ওর কিছু হয়ে যায় আয়েশো, তোকে আমি খুন করতেও সময় নিব না। যতটা ক্ষত ওর শরীরে আমি খুঁজে পাবো, ঠিক ততটা ক্ষতি তোর শরীরে ফেরত দেব। যত ফোঁটা রক্ত ওর শরীর থেকে পড়বে, 1000 গুণ তোর শরীর থেকে ঝরবে। মাইন্ড ইট। কোন দিকে গিয়েছে ও? ফার্স্ট আনসার মি। আয়েশো আফরানের কথার মানে কিছুই বুঝল না, তবে এতটুকু বুঝেছে মিস শ্রাবণীকে ছাড়িয়েছে সে, তাই এমন করছে। দেখ আফরান, বিজনেস নিয়ে মেয়েদের সাথে তুই। এটুকু বলতেই আফরান আয়েশের গাল বরাবর ঘুষি মেরে বলল, আনসার মি। সময় নেই আমার হাতে, ফার্স্ট। বলে আয়েশোকে ধাক্কা দিয়ে ফেলে চেঁচিয়ে বলতে লাগলো, আনসার মি আয়েশো। আফরানকে রাগতে দেখেছে, কিন্তু কখনো এমন চেঁচাতে দেখেনি সে। নর্মাল বিষয়টাকে এমন ভাবে নিচ্ছে কেন? আয়েশো শান্ত গলায় বলল, কি হয়েছে আগে বল, এমন রেগে আছিস কেন? আফরান এবার আয়েশের পেট বরাবর একটা লাথি বসিয়ে বলল, বুঝে গেছি আমি, তোকে তো পরে দেখে নিব, ছাড়বো না তোকে আয়েশো, ওর কিছু হয়ে গেলে। আফরান দৌড়ে বেরিয়ে গেল সাথে সাথেই। আয়েশো শুধু বোকার মতো তাকিয়ে আছে, কি হয়েছে? এমন করছে কেন ও? ওই মেয়ের কি হবে আবার? ওই মেয়ের জন্য এমন করছে কেন? আয়েশের কেমন যেন সন্দেহ হতে লাগলো। 2 মিনিট চোখ বন্ধ করেই চার পার মেলাতে লাগলো। হঠাৎ করেই চোখ খুলে বলতে লাগলো, ডেম ইট, হাউ পসিবল? ইটস রিয়েল। মানে স্বামীরা যে বাবাকে বলতে শুনেছিলাম সকাল বেলা, এটাই রিয়েল। ওহ মাই গড! এই জন্যই এমন করছে আফরান। কথাটা ভেবেই আয়েশো নিজেও হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। আরিয়া যেহেতু আসার সময় কিছুই নিয়ে আসেনি, তাই দৌড়েই পালাচ্ছিল, কিন্তু আর পারছে না। তখন থেকে বৃষ্টিতে ভিজে ক্লান্ত হয়ে রাস্তার এক পাশে বসল। বৃষ্টির সময় বিধায় হয়তো আশেপাশে দোকান একটাও খোলা নেই, এমন ব্যবস্থাও নেই যে গিয়ে একটু কল দেবে। হঠাৎ করে কয়টা লোক এপাশ দিয়েই যাচ্ছিল, ভিজে ভিজে, হাতে কয়েকটা লাঠি ছুরি, আবার একজনের হাতে বন্দুকও আছে। কিন্তু একজন আরিয়ার দিকে ইশারা করে কি যেন দেখালো। সবগুলো লোক আলিয়ার সামনে এসে বলল, তুই ওই সিইউ তাই না? কিরে ম্যাডাম, এইডারে খুঁজতেই পাঠাইছিল না রে? পাশ থেকে একটা লোক বলল, দেখে তো তাই মনে হইতাছে, কিন্তু ছবিতে তো প্যান্ট শার্ট পরা দেখছিলাম। আরিয়া লোকগুলোকে দেখে বলতে লাগলো, আপনারা কারা? এখানে দাঁড়িয়ে আছেন কেন? সামনে থেকে সরে যান। তুই এসকে গ্রুপের সিইউ কিনা হেইডাকো? আপনারা জেনে কি করবেন? দেখে তো এক একটাকে গুন্ডা মনে হচ্ছে, চলে যান এখান থেকে, নয়তো আমাকে আপনারা চিনেন না, কি করতে পারি বলে দিলাম। একটা লোক হাসতে হাসতে বলল, এইটুকু মেয়ে কি কয় শুনছস তোরা? পেটের ভেতর যখন ছুরিটা বসবে তখন বুঝবে আমাদের পাওয়ার ওই মেয়ে। আরিয়া, আপনাদের ওসব বাজে কথা ছাড়ুন, আমি ওসব হুমকিতে ভয় পাই না। ভালোভাবে বলছি, চলে যান এখান থেকে। একটা ছেলে সামনে এগিয়ে বলল, তাই নাকি? তা প্রথমে হাত ভাঙবো না পা ভাঙবো সেটা বল। আরিয়া একটু শীত হেসে বলল, কথায় হবে না বুঝলাম তোদের। ছেলেটা নিজের হাতের লাঠিটা দেখিয়ে বলল, এত বড় বড় কথা কিভাবে বলছিস? আমাদেরকে দেখে ভয় পাচ্ছিস না? আরিয়া শীত হেসে বলল, বললাম তো ট্রাই কর। ছুরি হাতের ছেলেটা সামনে এসে বলল, এত দেখছি পাওয়ারফুল লেডিস রে মাইরি, কিভাবে তুই করে কথা বলা শুরু করে দিছে? বলে হাতের ছুরিটা নিয়ে আরিয়ার সামনে এগুতে লাগলো ধীর পায়ে, কিন্তু আকস্মিক আরিয়া তার সামনের ছেলেটার হাত থেকে লাঠিটা এক টানে নিয়ে নিল নিজের হাতে, তারপর বলতে লাগলো, কাম অন ফার্স্ট। লোক দুটো অবাক হয়ে বলল, তোর দম আছে দেখছি।
আরিয়া, তোদের কি মনে হচ্ছিল? পেছনে থেকে একটা ছেলে বলতে লাগলো, ওটার সাথে এত কি বলে যাচ্ছিস, মেরে দিয়ে চলে আয়। ম্যাডাম কইছে বাঁচাইয়া রাখতাম, নিজের হাতে মারবো নাইলে ম্যাডামের শান্তি নাই। তাইলে এমনই দাঁড়াইয়া না থাইকা হাত পা বান, নয়তো এইটারে সুবিধার মনে হইতাছে না। লোকটার কথা মতো আরিয়ার দিকে ছুরি এগুতে এগুতে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাক, নয়তো এইটা দিয়া গলা কাটতে সময় লাগবো না। আরিয়া এবার একটু ভয় পেল, নিশ্চয়ই মেয়ে হয়ে এতগুলো ছেলের সাথে পেরে উঠবে না, তাই দিক বেদিক না ভেবে হাতের লাঠিটা দিয়ে লোক দুটির মাথায় বাড়ি মেরাই সামনে দৌড়াতে লাগলো। সাথে সাথে লোক দুটো মাথায় হাত দিয়ে নিচে এলিয়ে পড়ে, মাথার রক্ত কপাল টপকায়, আহত গলায় বলল, তোরা দেখছিস কি, ওটাকে ধর, ম্যাডাম আসতে দেরি হলে তোরাই কাজ সেরে দিস। লোকগুলো কথা মতো আরিয়ার পেছনে ছুটতে লাগলো। আরিয়া দৌড়াচ্ছে, হঠাৎ সামনে একটা গাড়ি এসে থামে, এতক্ষণ তো একটাও গাড়ি ছিল না, এটা কোথা থেকে আসলো? আরিয়া খেয়াল না করে জানালার সামনে গিয়ে গ্লাস থাপড়িয়ে হেল্প চাচ্ছে, পর মুহূর্তেই গাড়ি থেকে নেমে এলো শবনম। শবনমকে দেখে আরিয়া যেন একটু স্বস্তি বোধ করছে, দৌড়ে গিয়ে শবনমের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, দেখুন না ম্যাম, ওই ছেলেগুলো। তখন থেকে কথাটা বলা শেষ করতে পারল না, তার আগেই শবনম আরিয়ার চুলের মুঠি ধরে বলল, কোথায় পালাচ্ছিস? পথ নেই যে এবার তোর। আরিয়া, আহ ম্যাম, কি করছেন এসব, ছাড়ুন, লাগছে আমার। এমন করছেন কেন আপনি? শবনম তাচ্ছিল্যের স্বরে বলল, আহারে বেচারি, তোর জন্য কষ্ট হচ্ছে খুব জানিস, দোষ না করেও দোষী। আরিয়া, হাত সরান না, মাথায় ব্যথা হচ্ছে খুব। এত জোরে ধরেছেন কেন? আমাকে ভাইয়াও তো এমন করে ধরে শাস্তি দিত, কিন্তু আপনার মতো এত জোরে ধরেনি কখনো। আমি আর সহ্য করতে পারছি না, ছাড়ুন বলছি। আরিয়ার চোখে পানি জমে। শবনম অট্টহেসে বলল, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার ভাইদের মরতে হয়েছে। কি ভেবেছিস এমনি এমনি তোকে ছেড়ে দেব? অনেক আগেই মেরে দিতাম, কিন্তু তোর ওই মাফিয়া হাসব্যান্ডের জন্য পারিনি, বলে আরিয়ার গালে চড় বসায়। আরিয়া টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়, গালে হাত রেখে কান্না জড়িত কণ্ঠে বলল, এভাবে মারছেন কেন আমায়? কিসের কথা বলছেন আমি বুঝতেছি না। শবনম এবার আরিয়ার দিকে ঝুঁকে হালকা ভাবে এক পায়ে ভর দিয়ে উপর হয়ে বসে আরিয়ার চিবুক চেপে ধরে বলল, তুই এত ন্যাকা কেন হা? অবশ্য তোর এই না বুঝার কারণে আজ তুই আমার হাতে। ভেবেছিলাম তোকে মারতে কষ্ট হবে ওই বেটার জন্য, কিন্তু পরে দেখি পাখি নিজে নিজেই আমার হাতে এসছে। ভেবেছিলাম সেদিন ওই মেরে দিব, কিন্তু মারিনি কেন জানিস? আপন মানুষ চোখের সামনে মরলে কতটা কষ্ট হয়, ওই বেটা আফরানকে বুঝানোর জন্য। আরিয়া শবনমের হাত সরাতে চেষ্টা করছে কিন্তু পারছে না। শবনম আরো শক্ত ভাবে ধরে বলতে লাগলো, আর শুনবি না। মৃত্যুর আগে অন্তত সবটা শুনে মর, মরার আগে একটু আফসোস করবি না হয়। আরিয়া কথা বলতে পারছে না স্পষ্টভাবে, তবে বলার চেষ্টা করছে কিছু। শবনম বিরক্ত হয়ে বলল, আজ তোর তেজ কোথায় গেল? এত দিন তো ভালোই তেজ নিয়ে ঘুরেছিস। নিশ্চয়ই ওই মাফিয়ার সান্নিধ্য পেয়ে একদিনেই চেঞ্জ হয়ে গিয়েছিস। বাহ, তোদের ভালোবাসার জবাব নেই। এই যুগে এসেও হাজব্যান্ড ওয়াইফের মাঝে এতটা দূরত্ব থাকা সত্ত্বেও ভালোবাসা হারায় না। কিন্তু আফসোস কি জানিস, এত প্রেমের পরেও তোদের মিলন হবে না। সো সেড সুইটি। তবে কি জানিস, বড্ড আফসোস হয় তোর ওই মাফিয়া হাজব্যান্ডের জন্য। এত কিছু করেও তোর জন্য ওই বেটার ভালোবাসাটাই বুঝলি না। সে যাই হোক, তোদের ব্যাপার নিয়ে কথা বলে লাভ নাই, আবার কখন চলে আসে তোকে খোঁজে খুঁজতে। এই একটা চাকু দিয়ে যা। শবনমের কথা মতো পেছনে থেকে একজন লোক ছোট একটা ছুরি শবনমের হাতে ধরিয়ে দিল। এটা দেখছিস? এটা দিয়ে ঠিক আমার ভাইদের যেভাবে মেরেছিল এইভাবেই তোকে এখন কেটে দিব। উহুম, একদম ভয় পাস না, ধীরে ধীরেই মারবো, কোনো তাড়া নেই। আরিয়া শবনমের হাতটা কোনো রকমে নিজের চিবুক থেকে সরিয়ে বলতে লাগলো, এতদিনেও মানুষ চিনলেন না দেখছি। বলেই আচমকা শবনমের হাত থেকে ছুরিটা একটানে নিয়ে উঠে দাঁড়াবার আগেই শবনমের হাতটায় ছুরি টানল। শবনম ব্যথায় ওহ বলে চেঁচিয়ে সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, কি করেছি সেটা? এই শবনমকে চিনিস না এখনো? তোর কি অবস্থা করব তোর চিন্তার বাইরে। আরিয়া কথা না বাড়িয়ে যেই দৌড়ে পালাতে যাবে তার আগেই ছেলেগুলো আরিয়াকে ধরে ফেলে। আরিয়া, ছাড়ুন বলছি, ঠিক করছেন না আপনারা, ছেড়ে দিন আমায়।
শবনম কাটা জায়গায় এক হাতে ধরে রক্ত আটকানোর চেষ্টা করে আরিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, ভেবেছিলাম এক রাতেই ওই শালা তোকে পরিবর্তন করে দিয়েছে, এখন দেখছি তেজটা আগের মতোই আছে। বলতে বলতে আরিয়ার হাত থেকে ছুরিটা নিয়ে যায়। আরিয়া বুঝতে পারছে তার সাথে খারাপ কিছু হতে চলেছে, কি করবে মাথায় আসছে না, এই মুহূর্তে কি করবে সে, মৃত্যুটা মনে হয় খুব নিকটে চলে এসেছে। শবনম এক মুহূর্তও দেরি না করে আরিয়ার ডান হাতটা ধরে প্রথমে ঠিক সেই জায়গায় পুঁচ মারে যেখানটায় আরিয়া শবনমের হাতে মেরেছে। আরিয়া চিৎকার করে উঠে, আরিয়ার কান্নাগুলো বৃষ্টির সাথে মিশে যাচ্ছে, রক্তগুলো প্রবাহিত বৃষ্টির পানির সাথে গড়িয়ে যাচ্ছে রাস্তায়। পাশে থেকে শবনমের সাথে লোকগুলোরও পৈশাচিক হাসির তুমুল শব্দ। শবনম এবার বলল, খুব কষ্ট হচ্ছে। আমিও দেখতে চাই তোর এমন নৃশংসময় মৃত্যুতে। মি চৌধুরী ওরফে মি মাফিয়া কেমন কষ্ট প্রকাশ করে, তখনই তো আমার প্রতিশোধের আগুন মুছবে। কথাগুলো বলতে বলতে এবার শবনম আরিয়ার ডান হাতের আঙ্গুলগুলো ধরে বলল, এখন কি করব তুই বুঝতে পারছিস? যেমন ভাবে আমার ছোট ভাইয়ের আঙ্গুলগুলো আলাদা করে দিয়েছিল তোকে ছোঁয়ার জন্য, এমন করেই। এটুকু বলতেই পেছনে থেকে বিকট আওয়াজে কেউ বলে উঠল, হ্যাঁ, ডোন্ট ডোন্ট শুট, ডোন্ট কিল। সবার দৃষ্টি পেছনে, এই মুহূর্তে পেছনে। রাস্তার পাশের ল্যাম্পলাইটগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে কতটা ছন্নছাড়া হয়ে দৌড়ে আসছে আফরান। শবনম এবার আফরানকে দেখে মনে হয় আরেকটু খুশি হলো, বাহ, এত দেখছি আরো বেশি মজার হবে বিষয়টা, একদম চোখের সামনে মরতে দেখলে যন্ত্রণাটা তীব্রতা বাড়িয়ে যাবে, তাই না বল? পাশ থেকে একটা লোক বলল, জি ম্যাডাম। শবনম হেসে আফরানকে উদ্দেশ্য করে বলল, নিজেই এসে গিয়েছিস, ভালো হয়েছে, চোখের সামনে নিজের প্রাণপ্রিয়কে মরতে দেখ এখন। আফরান এবার শবনমের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, দেখ ওকে ছেড়ে দেই। কথাটা বলেই আরুর দিকে তাকালো, হাতে রক্তের আভা দেখেই রাগ কন্ট্রোল সীমা পেরিয়ে যায়। দৌড়ে আরুর দিকে আসতে নিলেই শবনম আরিয়ার গলা বরাবর ছুরিটা ধরে বলল, এক পা এগুবি না, নয়তো একদম বসিয়ে দিব। আফরান একদম স্টপ হয়ে গেল, কি করবে মাথায় ঢুকছে না। দুহাত উঁচিয়ে নিজেকে সেরেন্ডার করে বলল, দেখ আমার সাথে যা ইচ্ছা কর, তোর আমার সাথে শত্রুতা, ওকে কেন মাঝে টানছিস? শবনম, নো, নো, একদম না। শত্রুতা কিসের? প্রতিশোধের নেশায় ধরেছে, যতক্ষণ না তোকে সেই যন্ত্রণা দিতে পারবো ততক্ষণ যে বুকের ব্যথা থামবে না। কথা শেষ করে আরুর চুলগুলো মুঠো করে ধরে বলল, এই মেয়ের জন্য দেওয়ানা তাই না? কিন্তু জানিস আমায় ভীষণ ভাবায় একটা বিষয়, এই মেয়ে তোর কথা বিন্দু পরিমাণও ভাবে না, আর তুই এর মধ্যে কি এমন দেখছি? ওহ গড, বোরিং দিস স্টোরি। আরিয়া, আহ ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি তো। আরিয়ার কাতর কণ্ঠের কথাটা আফরানের বুকে তীরের মতো বিদ্ধ হলো। খুব ব্যথা হচ্ছে বুকের বা পাশটা, আজ কাজে যদি বের না হতো তবে এই সময়টা আসতো না। সবটা দোষ নিজের উপর চাপিয়ে দিল আফরান। অনুনয় স্বরে কাতর কণ্ঠে আফরান বলল, দেখ ওর কষ্ট হচ্ছে ভীষণ, ছেড়ে দে প্লিজ। আমাকে যা ইচ্ছা কর। বলে হাঁটু গেড়ে মাথা নত করে বসল আফরান। শবনম যেন এই একটা মুহূর্তের আশায় ছিল। হুঙ্কার দিয়ে জোরে জোরে হাসতে লাগল। আরিয়ার চোখ জোড়া আফরানের দিকে তাকিয়ে আছে। সত্যি দেখছে তো সব কিছু? নাকি কল্পনা? কিন্তু আমাকে দেখেও কোনো প্রতিক্রিয়া কেন জানাচ্ছেন না? কথাগুলো আরিয়ার মাথায় এমন পরিস্থিতিতেও ঘোরপাক খাচ্ছে। শবনম, তোদের এত ভালোবাসা দেখে আমি খুবই আবেগপ্রবণ, কিন্তু আফসোস এসব কিছুই আজ আটকারে পারবে না আমার দেওয়া পৈশাচিক মৃত্যু থেকে তোর প্রাণপ্রিয় অবাধ্য বউকে। আফরান আরিয়ার চোখের দিকে তাকায় অসহায়ের মতো, চোখাচোখি হয় দীর্ঘ সময় বললে ভুল হবে, হাজার হাজার প্রহর পর প্রথমবার আফরানের চোখের দিকে তাকায় আরিয়ার বুকটা কেমন করছে। এমন পরিস্থিতিতে কখনো দেখেনি আফরানকে, তাও এমন অসহায় মুহূর্ত। শবনম, হয়েছে তোদের প্রেমালাপ, ইশারায় ও প্রেম হয়, হাউ সুইট কাপল। বলেই শবনম ছুরিটা আরিয়ার গলায় আরেকটু চেপে ধরতে যাবে, তখনই শবনমের হাতের উপরিভাগ বরাবর গুলি লাগে। হাত থেকে ছুরিটা পড়ে যায়। লোকগুলো আকস্মিক ঘটনা বুঝার জন্য আরিয়াকে ছেড়ে কোন দিক থেকে এসেছে গুলিটা সেটা বুঝার চেষ্টা করে। আরিয়া সুযোগ পেয়েই শবনমকে ধাক্কা মেরে দৌড়ে এসে আফরানকে জড়িয়ে ধরে। আফরান বাচ্চাদের মতো আরুকে বুকে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, খুব মেরেছে? ব্যথা পেয়েছ খুব?
তারপর পরক্ষণেই আবার বুক থেকে সরিয়ে মুখোমুখি করে আলতোভাবে দুহাত গালে রেখে বলল, কোথায় কোথায় মেরেছে বলো, ওদের অস্তিত্ব মুছে ফেলবো পৃথিবী থেকে। আরিয়া কিছুই বলছে না, শুধু ভয়ে বুক কাঁপছে তার। আফরানকে আবারও জড়িয়ে ধরে। শবনমের কিছু বুঝে আসার আগেই নাবিল গাড়ি থেকে নেমে এসে বলল, তোকে বারবার বলেছিলাম আরুর কিছু না করতে, শুনলি কোথায়? সেই প্রতিশোধ নেওয়ার জন্য আরুকে আঘাত করলি। শবনম নিজেকে সামলিয়ে বলল, মাঝখানে এসে সব ভেস্তে দিলি, এখন নিজেকে তো আগে বাঁচা। তোর তো কিছু করিনি, তবুও কেন ইয়ার তোরা এই মেয়েটাকে নিয়ে কেন পড়ে আছিস? কি আছে এই মেয়ের মধ্যে? বিরক্ত গলায় নাবিল ভিলেনি হাসি দিয়ে শবনমের একদম সামনে গিয়ে বন্দুকটা বুক বরাবর ধরে বলল, ওকে বুঝিয়ে দিচ্ছি। নাবিল আর আফরানকে দেখে চেলাপুলে গুলো ভয় কদম পিছিয়ে দৌড়ে পালায়। যেখানে দুইজন গ্যাংস্টার লিস্টের প্রথম পাতায় নাম লেখা, সেখানে তারা জীবনের ঝুঁকি ইচ্ছে করে ফেলতে চায় না। লোকগুলো যাওয়ার পর শবনম নিজেও হালকা ভয় পায়, কিন্তু সেটা প্রকাশ না করে কনফিডেন্স নিয়ে বলল, তুই ভুলে যাচ্ছিস মনে হয় আমার সম্পর্কে। নাবিল বাঁকা হেসে বলল, ভালোভাবে কালকে বলেছিলাম যদি তুই আরিয়াকে কিছু করে থাকিস বলে দে, তারপরও বললি জানিস না। তারপর বুঝে গিয়েছিলাম আরিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে আফরান নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। তারপর খেয়াল করলাম আফরান একদম স্বাভাবিক, তখনই বুঝে গিয়েছিলাম আফরান আটকেছে। কিন্তু কোথায় সেটা আমি জানার আগে তুই মনে হয় সেই দিন রাতেই বুঝে গিয়েছিলি আফরান শেয়ার দেবে না, তাই আফরানই আটকেছে আরুকে। আর আমি অপেক্ষা করছিলাম আরুর একটা কলের জন্য। কিন্তু তুই তো পুরো প্লেনটাই বানিয়ে নিলি, ভেবেছিলি শেয়ার নেওয়ার পর মারবি, যখন দেখলি শেয়ার পেলি না তখন ভাবলি বাঁচিয়ে লাভ নেই, তাই ছেলেপুলে লাগিয়েছিস। ভেরি গুড, কথা তো শুনলি না, এখন কি হবে নিজেই ভেবে নে। শবনম, দেখ বাড়াবাড়ি করিস না, ঠিক আছে আমি ছেড়ে দিব ওই মেয়েকে। নাবিল তাচ্ছিল্যের স্বরে বলল, ও, বাঁচার শখ জেগেছে দেখছি। শবনম চারদিকে একবার তাকায়, কিন্তু কোনো হাতিয়ার তার ধারে কাছেও নেই। বাঁচার মতো কোনো রাস্তা নেই। নাবিল আর দেরি না করে যেই না ট্রিগারে চাপ বসাতে পরমুহূর্তেই পেছনে থেকে তানভীর এসে শবনমের পায়ে গুলি করে। শবনম চিৎকার করে নিচে পড়ে যায়। নাবিল অবাক হয় কিছুটা, কি করলি এটা? আমিই মেরে দিতাম। তানভীরের পেছনে কমপক্ষে 100 এর উপর লোক হবে মনে হয়, দৈহিক গঠনাকৃতি বেশ চওড়া। লম্বায় একেকজন মনে হয় 6 ফুটের মতো, আবার কম বেশি আছে। তানভীর কোনো উত্তর না দিয়ে প্রথমে শবনমের দিকে ইশারা করে, তারপর তানভীরের দিকে। দুজন লোক প্রথমে শবনমকে উঠিয়ে নেয় কালো একটা গাড়িতে। নাবিল এসবে পাত্তা না দিয়ে পেছনে ফিরে আফরানকে দেখে আরুকে কোলে তুলে মাত্র দাঁড়িয়েছে। আরিয়া দুর্বল হয়ে শুধু আফরানের দিকে তাকিয়ে আছে, কিন্তু ভেতর থেকে একটু আগের সব ঘটে যাওয়া বিষয়গুলোতে ভয় পেয়েছে খুব বেশি, তাই শরীরের কম্পন যেন থামছেই না। নাবিল, এই কি করছিস? ওকে তুই নয় আমি বাঁচিয়েছি, দেখ আফরান গাদ্দারি করবি না বলে দিলাম। নয়তো ভালো হবে না। বলে কয়েক কদম বাড়াতেই পেছনে থেকে কয়েকজন গার্ড এসে নাবিলকে ধরে ফেলে। নাবিল রাগের তুপে কি করবে বুঝতে পারছে না, ছুটার চেষ্টা চালাচ্ছে, কিন্তু লোকগুলোর সাথে পেরে উঠতে না পেরে মুহূর্তেই ডেভিল হেসে বলল, এত প্লেন করেছি সব কিছু জলে মিশিয়ে দিলি। এত কষ্ট করলাম তবুও যেহেতু পেলাম না, বুঝে নে তুইও পাবি না। আরিয়া আমার না হলে কারো না, কিন্তু আফসোস সেদিন রাতে আরিয়া আমার কাছে আসলেও নিজের করতে পারিনি এত বছরে। তোর মতো ভিলেন মাফিয়া হতে চেয়েও আমি ওর কাছে হেরে গিয়েছি, চাইলেই পারতাম জোর করতে, কিন্তু করিনি আমি, তবুও যেহেতু পেলাম না। কথা শেষ না করে নাবিল বাঁকা হেসে আচমকা হাতের বন্দুকটা চালিয়ে দেয় আরিয়ার দিকে। নাবিল এমনটা করবে আফরান মোটেও প্রস্তুত ছিল না। নিজের শরীরটাও আহত হয়ে আছে, আসার সময় গাড়ি ছাড়াই এসেছে, কতবার যে হোঁচট খেয়ে পড়ে গিয়ে সেটার খবর কি আছে তার। মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, তার হোপিন্ড যা ছাড়া সে অচল, তাকে সেভ করতে হবে। নাবিল ট্রিগার চাপতেই আফরান একবার নো শব্দ করেই আরিয়াকে নিয়ে বামে সরে গিয়েও আহত হওয়া থেকে নিজে বাঁচতে পারেনি, ঠিক পেটের ডান পাশটায় গুলিটা ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। তানভীর সঙ্গে সঙ্গে নিজের হাতের বন্দুক ব্যবহার করে। নাবিলের ঠিক ডান হাতের মধ্যমা চিরে বেরোয় গুলিটা। নাবিলের হাত থেকে বন্দুক পড়ে যায়, কিন্তু তার ব্যথার দিকে মোটেও খেয়াল নেই, তার দৃষ্টি শুধুমাত্র আরিয়ার দিকে। আফরান আহত হয়েও আরিয়াকে হাত থেকে ফেলে দেয়নি, উল্টো শীত হেসে আরিয়ার চোখে তাকায়।
অথচ এই বুঝি এক্ষুনি পড়ে যাবে বুঝাই যাচ্ছে। হাতের বাঁধন হালকা হয়ে আসছে। আরিয়া আরো বেশি ঘাবড়িয়ে যায় হঠাৎ আফরানের হাত হালকা হয়ে আসায়। আসলে আরু এখনো দেখেনি আফরানে পেটেও যে গুলি বিদ্ধ হয়েছে। আরু কাঁপা গলায় বলল, আপনাকে আমার ঠিক লাগছে না, কিছু হয়েছে? আপনি ঠিক আছেন তো? আফরান এবার কপাল কুঁচকে মুখ ফিরিয়ে তানভীরের দিকে তাকায়। তানভীর ইশারা বুঝতে পেরে গার্ডগুলোকে ইশারা করতেই নাবিলকে জোর করেই গাড়িতে নিয়ে তুলেছে। নাবিলের দৃষ্টি এখনো আরিয়ার দিকে। লোকগুলো যেতেই তানভীর আফরানের কাছে দৌড়ে আসতে চায় কিন্তু আফরান চোখ ঘুরায়, যার অর্থ একদম আসবি না এখানে। কিন্তু তানভীর আফরানকে ভালো করেই জানে কি জন্য নিষেধ করেছে। যদিও তার জন্য আগে ওখানে যাওয়াটা জরুরি তবুও জানে এটার থেকেও বেশি আফরানের কাছে আফরানের বউ জরুরি। তানভীর দৌড়ে গিয়ে পেছনে থেকে একটা গাড়ি নিয়ে আফরানের সামনে আসে। আরিয়া আফরানের কোল থেকে নামার জন্য কয়েকবার চেষ্টা করছে কিন্তু আফরান নামতে দিচ্ছে না। আরিয়ার ও কি চলার মতো শক্তি আছে? তখন থেকে হাত থেকে রক্ত পড়ছে। এই বুঝি জ্ঞান হারাবে? আফরান প্রথমে তানভীরকে নামতে বলে, কিন্তু তানভীর এই মুহূর্তে কিছুতেই একা ফেলে যাবে না, তাই ঠাই বসে আছে। আফরান বিরক্ত হয়েই পেছনের সিটে আরিয়াকে বসিয়ে নিজে উঠে বসে। আরিয়ার চোখে মাত্রই বিষয়টি পড়েছে। আফরানকে এমন অবস্থায় দেখে আরিয়া হকচকিয়ে উঠে ক্ষত জায়গায় হাত রেখে বলতে লাগলো, কি হয়েছে আপনার? কখন হলো? সত্যি করে বলুন, গুলিটা লেগেছিল তাই না? কেন বললেন না আমায়? জিজ্ঞেস করেছিলাম না আমি? আরিয়ার চোখে পানি। আফরান একটু হাসার চেষ্টা করে কিন্তু তানভীরের কথাটা শুনে ভেতরে রাগ জমে। তানভীর আরিয়াকে উদ্দেশ্য করে বলে, ভাবি আপনার উড়নার কিছু অংশ ছিঁড়ে একটু সারের পেটে বেঁধে দিন জলদি, এত রক্ত ঝরছে আমার খুব ভয় করছে ভাবি, প্লিজ জলদি করুন একটু। আরিয়া সম্মতি জানিয়ে উড়নাটা শরীরে থেকে খোলার জন্য হাত রাখতেই আফরান আরিয়ার হাত ধরে কাতর গলায় বলল, একদম না। তারপর কোনো রকমে সিট থেকে হালকা উঠে সামনের দুটো সিটের মাঝ দিয়ে হালকা মাথা ঢুকিয়ে তানভীরকে বলল, মেরুরে গ্লাসটা ভাঙ। তানভীর, স্যার এ কি করছেন? আপনি বসুন না জায়গায়, এটা ভাঙতে যাব কেন? আফরান দাঁত হিরমিরিয়ে বলল, শুনবি নাকি আমাকেই করতে হবে? আরিয়া কান্না জড়ানো গলায় বলল, আপনি বসুন না প্লিজ, দেখুন না কি হয়েছে, কত রক্তক্ষরণ হচ্ছে। আফরান আরিয়ার কথায় পাত্তা না দিয়ে কিছুটা ঝুঁকে তানভীরের অপেক্ষা না করে আচমকা খালি হাতেই গ্লাসটা ঘুষি মারে, কাঁচগুলো খণ্ড বিখণ্ড হয়ে তানভীরের শরীরে পড়ে। তানভীর হঠাৎ এমন ব্রেক চেপে চোখ বন্ধ করে নেয়। এতে আরিয়ার মাথাটা হালকা বাড়ি খায় সামনের সিটে। আফরান নিজের জায়গায় এসে বসে তানভীরকে বলল, ফার্স্ট। তানভীরের যদিও তেমন কিছু হয়নি, শুধু হাতের উপরটায় দুটো কাচের ধার লেগে ছিলে গেছে। এখন এসবে মন নেই, গাড়ি স্টার্ট করেই আস্তে ধীরে শরীর থেকে কাঁচগুলো সরাতে থাকে। তার বুঝা হয়ে গেছে আফরানের এমনটা করার কারণ কি। মানুষ এতটা কিভাবে জেলাসি নাকি সাইকো টাইপ হয় খোদাই জানে। আফরানের হাত থেকেও এবার রক্ত টিপটিপ করে পড়ে। আরিয়া কিছু বলার আগেই আফরান আরিয়ার ওড়নাটা শরীর থেকে নিয়ে এক সাইডে থেকে একটু ছিঁড়ে আরিয়াকে কিছু বলবে তার আগেই আরিয়া বলল, আমি বেঁধে দেই দিন না। আপনি কি পাগল বলুন না? সত্যি করে বলুন, একে তো পেট ছিঁড়ে রক্ত ঝরছে তার উপর এটা কিরকম? এটা কেন করলেন? গাড়ির গ্লাসটা এভাবে ভাঙার কোনো মানে আছে? নিজের ভালোটা দেখছি এখনো বুঝেন না। আফরান আরিয়ার কথায় পাত্তা না দিয়ে আরিয়ার যেই হাতে ছুরি দিয়েছিল সেই হাতটা ধরে নিজের কাছে নিয়ে উড়নার অংশটা সে স্থানটায় বেঁধে দিতে দিতে থেমে থেমে বলল, খুব মেরেছে। আর কোথায় ব্যথা দিয়েছে বলো আমায়? আরিয়া নিজের হাত আফরানের কাছে থেকে সরিয়ে নিয়ে একটু চেঁচিয়ে বলল, আমি এখন ছোট নেই ভাইয়া, আমার কেয়ার করতে হবে না, এখন নিজের দিকে একটু দেখেন আগে। আফরান কিছু বলল না, পিঠটা সিটের সাথে এলিয়ে দিয়ে এক হাত সিটের উপরের মেলে দিয়ে চোখ বন্ধ করে মাথাটা কাত করে রেখে দীর্ঘশ্বাস ফেলে অন্য হাত রক্ত স্থানে ধরা। আরিয়ার শরীর কাঁপছে, ঠান্ডা নাকি ভয় সেটা বোঝা যাচ্ছে না। পুরোনাটা আরেকটু ছিঁড়ে প্রথমেই আফরানের পেটে ক্ষতস্থান থেকে হাতটা সরিয়ে কাঁদতে কাঁদতে বলল, এত রক্ত, এটুকু বলেই ঠোঁট উল্টে একটু আওয়াজ করেই কাঁদতে লাগলো। আবার নিজেই চোখ মুছে আফরানের কালো শার্টটা নিচ থেকে একটা বোতাম খুলে একটু উপরে উঠিয়ে আফরানকে ধরতে বলল। আফরান আগের মতোই শব্দহীন।
আরিয়া কান্না মিশ্রিত গলায় বলল, প্লিজ ধরুন না আগে এটা, তারপর যা করার বা যা কিছু বলার বলবেন। আফরানের তবুও মুখে কথা নেই। আরিয়া এবার আফরানের জন্য অপেক্ষা না করে শার্টের সবগুলো বোতাম খুলে উন্মুক্ত করল, পেট সাথে শরীরের অগ্রভাগ সবটাই প্রকাশিত। আরিয়া জলদি করে সেই জায়গায় উড়নাটা বাঁধতে শুরু করে। আফরান ও আরিয়ার সুবিধার জন্য একটু সামনে আসে যেন পেছনে দিক থেকে কাপড়ের টুকরোটা টানতে কষ্ট না হয়। আপাতত একটু রক্তটা কম যাচ্ছে, তবুও যেন উড়না ভেদ করে রক্তের হালকা আভা প্রকাশিত হচ্ছে। তারপর আফরানের ডান হাতেও বেঁধে দিয়েছে, একটু আগে গ্লাসটা ভাঙার ফলে যে ক্ষত হয়েছিল সেখানে। আপনি কি কোনো দিন ঠিক হবেন না ভাইয়া? এমন কেন আপনি? নিজের ভালোটা কবে বুঝবেন বলবেন আমায় প্লিজ। আফরান হালকা হেসে শরীরে জড়ানো শার্টটা খুলতে লাগলো। আরিয়াও, খুব ঠান্ডা লাগছে। এসে গেছি, আর একটু ধৈর্য ধরুন প্লিজ। আফরান কথা না বাড়িয়ে শার্টটা খুলে আরিয়ার উরুর উপর শার্টটা রেখে বলল, পরে নে। আরিয়া এটা কেন কিছু একটা প্রশ্ন করতে গিয়ে আবার থেমে যায়, এমনিতেই নিশ্চিত কপালে দুঃখ আছে, এখন যদি প্রশ্ন করি তবে তো। আর কিছু না ভেবেই শার্টটা পরে নিল আরিয়া। তানভীর এতক্ষণ চুপ ছিল, তার বুঝা তখনই হয়ে গিয়েছে কথা বলা মানেই নিজের সর্বনাশ করা। হসপিটালের সামনে এসে গাড়ি থামিয়ে বলল, স্যার। আরিয়া গাড়ি থেকে নেমে আফরানের ওই পাশে গিয়ে দরজা খুলে দেয়। আফরান যে শক্তিহীন হয়ে একদম দুর্বলতার চরম পর্যায়ে পৌঁছেছে সেটা আরিয়া এতক্ষণ দেখেছে। তাই তো চটজলদি নেমে দরজাটা খুলে দিয়ে তানভীরকে ডাকলো ধরার জন্য। কি হলো স্যার, জলদি আসুনটা, কি অবস্থা হয়েছে দেখেছেন, কতটা ব্লিডিং হয়েছে? আরিয়াও অপর পাশে ধরে আছে, অথচ আফরান গাড়ি থেকে নেমে আরিয়ার দিকে সরু চোখে তাকিয়ে কি যেন ভেবে যাচ্ছে, সামনে এগুচ্ছে না। আরিয়া কাদো গলায় আফরানের ক্ষত পেটের দিকে তাকিয়ে বলল, হঠাৎ কি হলো আবার, চলুন না, দাঁড়িয়ে আছেন কেন? আফরান আকস্মিক তানভীরের কাঁধ থেকে হাত সরিয়ে আরিয়ার ডান হাতটা ধরে গাড়ির দরজাটা খুলে ধপ করে ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দরজা লক করে দেয়। সবগুলো দরজা একে একে লক করে দিয়ে বাঁকা হাসে। বিষয়টা এতটাই আকস্মিক আর তাড়াতাড়ি হয়েছে যে কারো কিছু বুঝে আসার আগেই আফরানের কাজ শেষ। আরিয়া নামতে যায় কিন্তু দরজা খুলছে না। বারবার দরজা ধাক্কিয়ে চেঁচিয়ে কিছু বলে যাচ্ছে একাধারে, কিন্তু সেটা কি বুঝা গেল না, কারণ আরিয়ার আওয়াজ বাহির পর্যন্ত আসছে না। তানভীর, স্যার। এটা কি করলেন? এভাবে ভাবিকে। তানভীরকে শেষ করতে না দিয়ে আফরান বলল, ডক্টরকে ডাক, আর হাঁটতে পারছি না ফার্স্ট। আফরানের শরীর কতটা দুর্বল হয়েছে সেটা আফরানকে দেখে না বুঝা গেলেও তানভীর ঠিকই বুঝেছে, নয়তো আফরান কখনো নিজের দুর্বলতা এমন করে প্রকাশ করত না। ফটাফট ফোন করে ডক্টরকে বেড নিয়ে আসতে বলেছে। আফরান দাঁড়িয়ে থাকতে না পেরে একটু সাইড করে জায়গায় বসে পড়ল। তারপর গাড়ির দিকে চোখ রাখল। আরিয়া এখনো গ্লাস ধাক্কিয়ে চেঁচিয়ে যাচ্ছে কিছু না কিছু। কিন্তু আফরানের কোনো চেঞ্জ আপ নেই, ফেইসে একদম স্বাভাবিক। আরিয়া আফরানের দিকেই তাকিয়ে আছে আর চোখের জল ফেলছে। এর মধ্যেই ডক্টর আসে। তানভীর আফরানকে হসপিটালে ফর্ম করে দিয়ে গাড়িতে এসে বসে স্টার্ট দিতেই আরিয়া বলে উঠল, ভাইয়া প্লিজ আমাকে নামিয়ে দিন না। তানভীর, স্যার বারণ করেছে, এর ব্যতিক্রম করতে পারবো না। আরিয়া কান্না গলায় বারবার রিকোয়েস্ট করলেও তানভীরের একই উত্তর, স্যারের নির্দেশ ভাঙতে পারবে না, এতে আরিয়ার জন্য ভালো আর নিজের জন্য। তানভীরের গাড়ি এসে চৌধুরী বাড়ির গেটের সামনে থামে। আরিয়াও এখন আপাতত চুপ আছে, আর বলেও লাভ নেই। তানভীর, আপনি চলে যাবেন নাকি দিয়ে আসবো ভাবি? আরিয়া, চলে যান, আমি যেতে পারবো। তানভীর সম্মতি দিয়ে চলে যায় গাড়ি নিয়ে। আরিয়া চোখের জল মুছে বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজাবে, ঠিক সেই মুহূর্তে আয়েশো পেছনে থেকে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আরু। আরিয়া একটু কেঁপে উঠে হঠাৎ আওয়াজ শুনে, কিন্তু পেছনে ফেরে আয়েশোকে দেখে ভয়টা কেটে যায়। আয়েশো ভেজা শরীরে দৌড়ে এসে আরিয়াকে বলতে লাগলো, এভাবে কোথায় চলে গিয়েছিলি? হ্যাঁ, কেন এমন করেছিস? এতগুলো বছর দূরের থেকে কি লাভ হলো তোর? কারো কথা কি মনে পড়েনি? এতটা নির্দয় নিষ্ঠুর তো তুই ছিলি না। আরিয়া স্বাভাবিক শান্তভাবে বলল, এসব নিয়ে প্লিজ এখন কথা বলতে চাচ্ছি না ভাইয়া। আয়েশো ভাবছে হয়তো আপসেট আছে, তাই কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে ভেতরে চল, পরে এসব নিয়ে এটুকু বলে আরিয়ার হাতে চোখ পড়ল উড়নার উপর দিয়েও পানির সাথে মিশে কালারহীন বৃষ্টির পানি লাল হয়ে টপকে পড়ছে।
আয়েশো আরিয়ার হাত ধরে হকচকিয়ে বলতে লাগলো, এসবই আরু কে করেছে? আয়েশো আরো কিছু বলতে গিয়ে আটকে যায়, কারণ আরিয়া আয়েশো থেকে নিজের হাত দ্রুত সরিয়ে বলল, বললাম তো পরে এসব নিয়ে কথা হবে। আরিয়ার ব্যবহার আয়েশের কাছে একটু অন্য রকম লাগলো। আগের সেই আরিয়ার সহজ সরল ব্যবহারে কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আরিয়া সামনে ফিরে কলিং বেল বাজালো। তারপর আবার আয়েশের দিকে ফিরে বলল, একটু হসপিটাল যাবেন প্লিজ? আয়েশো, হাতে বেশি লেগেছে, অনেক রক্ত বের হচ্ছে, হসপিটাল গেলেই ভালো হবে, চলো জলদি। আরিয়া, আমার জন্য নয়, আমও ওকে। উনার অবস্থা খুব বাজে, ভাবে অস্বাভাবিকতায় চলে গেছে ভীষণ। আফরানের কথা মুখে নেওয়ার সাথে সাথে আরিয়ার গলা ভেজা হয়ে আসে। আয়েশো প্রথমে না বুঝলেও পরমুহূর্তেই বুঝে আসে আরিয়া কার কথা বলছে। কি হয়েছে আফরানের? জলদি বল। কোথায় ও? আরিয়া, হসপিটাল আছে, গুলি লেগেছে, অনেক রক্ত ঝরেছে, আমার মনে হচ্ছে উনার রক্তের প্রয়োজন হবে। আমাকে যেতে দেয়নি, কিন্তু আপনি যদি যেতেন তাহলে। আয়েশের কলিজাটা মনে হয় কেঁপে উঠে। আফরান হসপিটাল কথাটা শুনে, অনেক তো দেখেছে, ক্ষতবিক্ষত হয়ে বাড়ি চলে এসে, কিন্তু কোন পর্যায়ে গেলে হসপিটাল যাবে আফরান, সেটা বুঝে গেছে আয়েশো। আমার সাথে যেতে চিচ্ছিস? আরিয়া, উহুম, আর হার্ট করতে চাই না কাউকে। আপনি একটু জলদি যান। আয়েশো এক মুহূর্তও না দাঁড়িয়ে থেকে গাড়ি নিয়ে এমন ভেজা অবস্থায় বের হয়ে যায়। দরজা খুলে দিলে আরিয়া ভেতরে যেতেই সার্ভেন্ট পাশ থেকে বলে উঠল, আরিয়া আপামনি, আর আপনি? আমি ঠিক দেখছি তো, নাকি স্বপ্ন? আরিয়া আপাতত কিছু বলতে চাচ্ছে না, তাই ছোট উত্তরে বলল, কথা বাড়িও না, চাচা ঘুমাচ্ছে। সার্ভেন্ট খুশিতে চোখ মুছতে মুছতে বলল, হে আপামনি, বড় সাহেব ঘুমাইতাছে। আপনি এত দিন কি ছিলেন? কত জায়গায় খুঁজেছে আপনাকে, সবাই জানেন। কোনো জায়গা বাদ নেই যেখানে আপনাকে। আরিয়া, এগুলো এখন শুনতে চাই না, বলে আরিয়া উপরের চলে গেল। সার্ভেন্ট খুশিতে নিজেই বলতে লাগলো, কালকে যখন সবাই জানবে আরিয়া আপামনি ফিরা আইসে, সবাই কত খুশি হইবনে। কিন্তু আপামনি এতটা দিন কি ছিল? আরিয়া উপরে গিয়ে প্রথমেই নিজের সেই আগের রুমটায় ঢুকলো, কিন্তু নেই কিছুই। আগের মতো নেই, ফাঁকা রুম পুরো। তাই ওখানে আর না থেকে আফরানের রুমে গেল। রুমের দরজা খোলা দেখে একটু অবাক হলেও আপাতত আরিয়ার এই মুহূর্তে নিজেকে হার্টবিট ছাড়া মানুষই মনে হচ্ছে, কোনো অনুভূতি নেই নিজের মধ্যে। ভেতরে গিয়ে প্রথমে কোবার্ড খুলে আফরানের একটা টি শার্ট নিয়ে আর একটা আফরানের প্যান্ট হাতে নিয়ে শাওয়ারে ঢুকলো, কিন্তু পানিটা ছাড়তেই কেমন যেন নিজের ভেতরে সবটা কষ্ট বেরিয়ে এলো 2 মিনিট পর। খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে চিৎকার করে আজ, তবে নিজের জন্য নয়, তার জন্য, আফরানের অবস্থার কথা ভেবে। দুহাতে মুখ চেপে ধরে কেঁদে যাচ্ছে আরিয়া। কিন্তু আজ কেন এমন লাগছে নিজেকে? তার থেকেই তো পালতে চেয়েছিলাম, তবে কেন আবার তার জন্যই? আচ্ছা, উনি কিভাবে জানলেন আমি ওখানে আছি? আচ্ছা, উনি কি আগে থেকেই জানেন? আমাকে নজরবন্দি করে রেখেছে আগে থেকেই? নয়তো জানলেন কিভাবে আমি শবনমের হাতে? আমি ভুল করেছি তাই না? ওই মিসেস শবনমের কাছে গিয়ে আমি ভুল করেছি, এতটা তীব্র ঘৃণা আমার ভেতরে চেপে ছিল যে, কোনটা ভুল কোনটা ঠিক সবটা গুলিয়ে ফেলেছিলাম। কিন্তু ভাইয়াও তো ঠিক ছিল না, তবে কেন মনে হচ্ছে ভাইয়া ভুল করেও ঠিক? হঠাৎ করেই কেউ একজন আরিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। আরিয়া হকচকিয়ে উঠে বলতে লাগলো, এখানে কি হচ্ছে? কথাটা বলেই চোখ খুলে সামিরাকে দেখে স্তব্ধ হলো আরিয়া। ভুলেই গিয়েছিল সে এখন ঠিক আগের পজিশনে আছে। সামিরা আরিয়াকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, কেন চলে গিয়েছিলি? কোথায় ছিলি? এতটা স্বার্থপর কেন হলি? কিভাবে পারলি আরু? আরিয়া কি বলবে তার জানা নেই, তবে এই মুহূর্তে হঠাৎ করেই আফরানের কথা মাথায় রেখে বসেছে। বসা থেকে উঠতে গিয়েও পারল না, কারণ সামিরা আবারও ঝাঁপটে ধরেছে। আরিয়া, আরে ছাড়ো না, এসব পরে হবে। ভাইয়া কেমন আছে এখন? হসপিটাল থেকে এসেছে। সামিরা, কার কথা বলছিস? কে হসপিটালে? আরিয়া, উনি, মানে ভাইয়া। সামিরা, আফরান ভাইয়ার কথা বলছিস? উনি কোথায় থাকে জানি না তো, কিন্তু তুই তো দেখছি ফিরে এসেই ভাইয়ার রুম দখল করে নিয়ে আবার ভাইয়ার ড্রেসও নিজের বানিয়ে নিলি। আরিয়ার এই মুহূর্তে কারো কথাই ভালো লাগছে না। আরিয়া, আয়েশো ভাইয়ার নাম্বার আছে তোর কাছে? সামিরা, আমার কাছে নেই তো, বাবার কাছে থাকবে। কিন্তু কেন, কিছু হয়েছে? এমন করছিস কেন?
আরিয়া সামিরাকে ছেড়ে দিয়ে খাট থেকে নামতে নামতে বলল, নিজের হাজবেন্ডের নাম্বার নেই তাহলে কি আছে তোর কাছে? চাচা কি রুমে আছে? সামিরা, বাবা তো নেই, ফোন করেছিল তুই নাকি ফিরে এসেছিস, আমি তো শুনেই জলদি করে চলে আসলাম। আর কিছু জিজ্ঞাসাও করিনি। আরিয়া নিজের হাতের দিকে তাকালো টাইম দেখার জন্য, কিন্তু হাতে তো ঘড়ি নেই। বিরক্ত হয়ে সামিরাকে জিজ্ঞেস করলো, কয়টা বাজে? সামিরা, এমন করছিস কেন? এসেছিস কারো কথা জিজ্ঞেসও করলি না, মা বাবার কথা জিজ্ঞেস করতে পারতি একবার অন্তত। অথচ যার জন্য চলে গিয়েছিলি তার কথাই জিজ্ঞেস করে যাচ্ছিস। আরিয়ার হঠাৎ বুকটা কেঁপে উঠল মা বাবার কথা মনে আসতেই। মা বাবা বেঁচে আছে। সামিরা অবাক হলো, আচ্ছা আরও কি চেঞ্জ হয়ে গিয়েছে সত্যিই? যাওয়ার পর কি একবারও কারো খবর রাখেনি গোপনেও? আরিয়া, কি দেখছিস? আফরান ভাইয়া তো কাউকে ছেড়ে দেয় না, পাথর মানুষ, নিশ্চয়ই আমি যাওয়ার পরে মেরে দিয়েছে তাই না? সামিরা আরও কিছুটা অবাক হয়ে বলল, আফরান ভাইয়া তোর মা বাবাকে কেন মারতে যাবে? আরিয়া, কেন পারবে না? যিনি কিডন্যাপ করতে পারে আত্মীয়দের তিনি অবশ্যই এটাও পারবে তাই না? সামিরা, আরু তুই কি বলছিস? ভাইয়া কেন কিডন্যাপ করবে? আরিয়া বুঝলো বেঁচে আছে, না হলে সামিরা এমন অবাক হতো না। সামিরা, কি হলো বল, তোর কেন মনে হলো যে ভাইয়াই কিডন্যাপ করেছিল? আরিয়া, সেদিন যখন বাড়ি গিয়েছিলাম আমার আগেই উনি বাড়িতে গিয়েছিলেন আর মা বাবা তো ছিল না, শৈক প্রুভ তাই না? সামিরা, তোর প্রভু তোর কাছেই রাখো আরু, ভাইয়া তোর মা বাবা বোনকে ওই স্নেহার হাত থেকে বাঁচিয়েছে। আরু তুই ভুল বুঝছিস। আরিয়া একটু নয় অনেকটাই আশ্চর্য হয়ে বলল, হোয়াটস রং সামিরা? কি বলছিস? হ্যাঁ, ওই মেয়ে আমার মা বাবাকে কেন কিডন্যাপ করাবে? আমার কি ওই মেয়ের সাথে কোনো যুগের শত্রুতা ছিল? সামিয়া, দেখ আরু তুই সেই ভুল নিয়েই এখনো বসে আছিস, তোর সাথে শত্রুতা ছিল না ঠিকই, কিন্তু ওই মেয়ে ভাইয়াকে চাইতো, কিন্তু যখন জানতে পারে ভাইয়া তোকে পছন্দ করে তখন প্লেন বানিয়ে তোর মা বাবাকে আটকায়, তারপর ভাইয়াকে ব্ল্যাকমেইল করে। তার জন্যই সেদিন ভাইয়া ওই মেয়ের সাথে এঙ্গেজও করতে বাধ্য হয়েছিল। সেটা সেদিন আমরা কেউ না বুঝতে পারলেও যখন তুই চলে গিয়েছিলি তার দুদিন পর তোর মা বাবাকে ওই ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট তানভীর তোর মা বাবাকে ভালোভাবে ফিরিয়ে আনে, তারপর সব আমরা জানতে পেরেছি আরু। আরিয়ার মাথায় যেন বাজ পড়ল, সব কিছু তার জন্য ছিল। উনি সত্যি আমার ভালোর জন্যই এসব করেছিলেন। তবে কি আমি এতগুলো দিন ভুল বুঝে এসেছি উনাকে? আরিয়া একটু নরম গলায় বলল, সামিরা তুই কি সত্যি বলছিস? এসব সত্য? সামিরা, তোর কি মনে হচ্ছে আমাকে দেখে ফাজলামি করছি? তুই জানিস তোর চলে যাওয়ার পর সবার কি অবস্থা হয়েছিল? মানলাম ভাইয়া একটু সাইকো টাইপ, আই মিন সামান্যতে রিয়েক্ট বেশি করে, কিন্তু তাই বলে চলে যাবি এভাবে? ভাইয়ার মতো এত বড় একজন সাইকো কিলার মানুষ যে কিনা কোনো নারীর স্পর্শ ছাড়াই নিজের এতগুলো বছর কাটিয়েছে, সেখানে তিনি তোর প্রতি কতটা দুর্বল হলে বিয়ে করেছে? আর ভাইয়া যদি তোকে ভালো না বাসতো তবে কি বিয়ে করতো? উনার আশেপাশে কি কম পেয়ে পড়ে আছে? আচ্ছা মানলাম ভাইয়ার ব্যবহার তোর একদম ধৈর্যের সীমা অতিক্রম ছাড়িয়েছে, তাই বলে আর কারো কথা ভাববি না। আমরা কি তোর কেউ ছিলাম না? বাবার জাফরও কথা ভাবলি না একটু আরু? তোকে কতটা মায়া মমতা দিয়েছে। আচ্ছা চলে গিয়েছিস রাগে, তাই বলে রাগটা এতটাই ছিল যে একটু খবর নিবি না? এভাবে পরিবর্তন করে নিবি নিজেকে? সামনে এসেও পরিচয় দিবি না? কথাগুলো বলতে বলতে সামিরার চোখ থেকে জল গড়িয়ে চিবুক পেরোয়। আরিয়া যেন এই মুহূর্তে কিছু ভাবতে পারছে না, চোখের কোণায় হালকা পানি জমে। সামিরা, এখন বুঝতে পারছি ভাইয়া কাল তোকে কেন আটকিয়ে রেখেছিল। ভাইয়া তোকে আগেই চিনেছে এই কারণে। নয়তো ভাইয়া এমন করে আটকিয়ে রাখতো না কোনো মেয়েকে। আরিয়া আরেকটু ধাক্কা খেলো মনে হয়। চোখ টপকে পানি জামার উপর এসে পড়ে। আরিয়ার ঠোঁট জোড়া কাঁপছে। হাত দিয়ে জল মুছতে মুছতে ঠিক বাচ্চাদের মতো বলল, কিসব বলে যাচ্ছিস শামু? ইচ্ছে করে বলছিস তাই না আমাকে দুর্বল বানানোর জন্য? নয়তো উনার সাথে আমার বিয়ে কখন হলো? এসব তো মিথ্যা, তার মানে তোর প্রতিটা কথাই মিথ্যা। সামিরা, আমাকে দেখে তোর এখনো মিথ্যে মনে হচ্ছে? আরু তুই কি সত্যিই জানিস না কিচ্ছু? ভাইয়া তোকে বলেনি কখনো তোদের বিয়ে হয়েছে, এটা তুই আজ জেনেছিস? আরিয়া দুহাতে চোখ মুছতে মুছতে বলল, অনেক হয়েছে নাটক বাদ দিই, যেমন আছি থাকতে দে। ফ্রেশ হব এখান থেকে যা।
কথাটা বলে আরিয়া খাট থেকে উঠতে যায়, তখনই সামিরা বলে উঠল, মনে আছে তোর সেদিন রাতের খাবার টেবিলে ভাইয়া তোকে দিয়ে সাইন করিয়েছিল পেপারে, তোর বাবারও সাইন নিয়েছিল। ওইসব পেপারগুলো কি ফালতু কাগজ ছিল তোর মনে হয়? এমন কি আছে যেটা ভাইয়া তোর থেকে নিয়ে যাবে সাইন করিয়ে, বল। এর উত্তর আছে তোর কাছে। জানি নেই, কারণ ওইগুলো তোর আর ভাইয়ার বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল আরু। এটা তুই কেন বুঝলি না? অথচ তোর বাবা মা আমরা সবাই জানি এটা। আরিয়ার এখন কি করা উচিত? আসলেই তো আমার থেকে ভাইয়ার কি নেওয়ার আছে এমন, সত্যিই বিয়ে হয়েছিল? যদি তাই হয় তবে বলেননি কেন আমায়? আমি তো জিজ্ঞেস করেছিলাম। তাহলে সেদিন রাতে যা হয়েছিল সবটা উনার অধিকার। কিন্তু এমন আচরণ করেছিলেন কেন? আমাকে বললেই তো হতো, নাকি এর পেছনেও কোনো কারণ আছে যেটা আমার জানা নেই? আরিয়ার নীরবতা দেখে স্বামীরাও খাট থেকে দাঁড়িয়ে আলিয়ার সামনে গিয়ে বলল, এখনো কি নিজের মুড নিয়েই থাকবি? আগের কোনো ফিলিংসই কি তোর মধ্যে থেকে হারিয়ে গিয়েছে আরু? বল না। আমাদেরকে কি এখনো তোর কাছে পর মনে হয়? বল আরু, কিভাবে পারলি রে? আরিয়া হঠাৎ সামিরাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলতে লাগলো, শামু পাগল তুই, বিশ্বাস কর আমাকে দেখে যতইটা স্ট্রং মনে হয় আমি ততটাই ভেতরে ছটফট করি। প্রতিটা মুহূর্ত সবাইকে খুব মিস করেছি, কিন্তু আমি কি করব, আমার সাথে সেদিন রাতে ভাইয়া এটুকু বলে থেমে যায়। স্বামীরাও আরিয়াকে শক্ত করে ধরে বলতে লাগলো, বল তারপর, কি করেছে ভাইয়া? অনেকবার মেরেছে, এমনকি অনেক আঘাত দিয়েছে তোকে দেখেছি আমরা, কখনো তো এমন চলে যাওয়ার কথা ভাবিসনি, তবে কেন সেদিন? আরিয়া, জানি না কিছু, তবে আমি সহ্য করতে পারিনি আর সেদিন রাতের ব্যবহারটা। বিশ্বাস কর আমি জানতাম না এত সব। সামিরা এবার কান্নার মধ্য দিয়েই একটু শব্দ করে হেসে বলল, হয়েছে, তুই নিজেও তো একটা ভাইয়ার কপি, নয়তো এতগুলো দিন কিভাবে থাকতে পেরেছিস সবাইকে ছাড়া? আরিয়া এবার সামনে এসে সামিরার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, মিস ইউ ইয়ার। আমার ভুল হয়ে গিয়েছে, এই কান ধরলাম। বলে আরিয়া নিজের কানে হাত রাখল। সামিরা হুহু করে হেসে দিল। দরজার কাছ থেকে কেউ বলে উঠল, এত দেখছি আমাকে ছাড়াই আড্ডা জমিয়ে বসে পড়েছে। বাহ, বেশ ভালো তো। আরিয়া সামিরা মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে আরেকবার শব্দ করে হাসল। প্রেমা দৌড়ে এসে প্রথমে আরিয়াকে জড়িয়ে ধরে বলল, এমন মারব না আবার, দ্বিতীয়বার যাওয়ার কথা মনে হলেই শরীরের লোম কাটা দিয়ে উঠবে। আরিয়া, এত দেখছি ভাইয়ার মতো ডায়লগও দিচ্ছে শামু। সামিরা, এখন বুঝলাম ভাইয়া কেন এই ধরনের হুমকি দেয় তোকে। আরিয়া, একদম বাজে কথা বলবি না। প্রেমা, ঠিকই তো বলেছে। ভাইয়া তোকে শুধু শুধু যে বকা দেয় না, এটার প্রমাণ আবারও হয়ে গেল দেখলি। সামিরা, সে যাই হোক প্রেমা, একটা জিনিস খেয়াল করেছিস? বলেই সামিরা হু হু করে হেসে উঠল। প্রেমা, কি হলো এভাবে হাসছিস কেন? সামিরা, আরু এসেই ভাইয়ার রুম দখলে নিয়েছে, তার উপর ভাইয়ার টি শার্ট প্যান্ট পরেছে। প্রেমাও মাত্র বিষয়টা খেয়াল করে নিজের পেটেই চেপে ধরে হাসতে হাসতে বলল, স্ট্রেঞ্জ ইয়ার, আরু ভাইয়ার প্যান্ট তুই কি করে পরলি, কিভাবে? হাউ ফানি, তোকে তো পিরাই জোকার লাগছে রে, এই টি শার্টের ভেতরে তোর সাথে আমরাও ঢুকতে পারবো, আর প্যান্ট তো তোর কি আর বলবো। আরিয়া, থামবি তোরা, আমার জামা নেই, কি করব আমি? সামিরা আরুকে আরেকটু রাগানোর জন্য বলল, এসকে ইন্ডাস্ট্রির সিইও এর নাকি জামা নেই, ভাবা যায় প্রেমা কোম্পানি কতটা লো। প্রেমাও সামিরার সাথে তাল মিলায়। আরিয়া আর দেরি না করে ধপাস করে পা ফেলে নিচের ড্রয়িং রুমে গিয়ে ল্যান্ডলাইন থেকে নাম্বার ডায়াল করে মায়াকে কল দিল। বিকেলের রক্তিম সূর্যটা ঠিক পশ্চিমাকাশে, হয়তো এখনই ঢলে পড়ে অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়বে পৃথিবীটা। ঠিক সেই সময়ে বাড়ি ঢুকলো আয়েশো আর জাফর একসাথে। প্রেমা, সামিরা, আরিয়া তিনজনই ড্রয়িং রুমেই ছিল। আফর সাহেব এসেই আরিয়ার কাছে গিয়ে একটা হাসি দেয়। আরিয়া সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে। আমি খুব সরি চাচা যান। বিশ্বাস করো আমি যেতে চাইনি তোমাদেরকে ছেড়ে, আমার ভুল হয়ে গেছে চাচা যান। জাফর সাহেবের শরীরটা মনে হচ্ছে অনেকটা ক্লান্ত। মৃদু হেসে নিজের চোখ মুছে বলল, এই চাচা জানটাকে এভাবে ছেড়ে চলে গেলি আমার বুঝি কষ্ট হয়নি? আরিয়া ভেজা গলায় বলল, কান ধরবো বলো? আমি সত্যি বলছি, একদম যেতে চাইনি। আমি এত সব জানতাম না চাচা যান, বিশ্বাস করো। আয়েশো তাদের আলিঙ্গনের মাঝেই বলল,
হয়েছে এখন আমার বাবাকে ছাড় আবার চলে যা। তুই একটা আস্ত ইডিয়ট। মানুষ এভাবে না বলে কয় কিভাবে যেতে পারে ফ্যামিলি ছেড়ে, আবার নাকি উনি অ্যাটিটিউডের মাস্টার। যা তো সামনে থেকে সর আরু তুই। জাফর হাসল। আরিয়া, যত ইচ্ছে বকা দাও আর যাচ্ছি না কোথাও, এখানে থাকছি সারা জীবনের জন্য বলে দিলাম। জাফর আরিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, খলিল ভাবি আসেনি এখনো? আরিয়া, না, সামিরা তো বলেছিল আজ নাকি আসার কথা ছিল। জাফর, সে তো সকালেই বলেছিল আসবে। আচ্ছা আমি দেখছি। আয়েশো, আগামীকাল আসবে বাড়িতে নাকি একটু সমস্যা হয়েছে? জাফর, ভেবেছিলাম তাই হবে বোধহয়, নয়তো এত বছর পর মেয়ে ফিরেছে শুনলে তো দৌড়ে আসার কথা ছিল। আরিয়া, আমাকে একটু ফোনটা দিবে, কথা বলবো। আয়েশো, একেবারে কালকেই বলিস, এখন লাগবে না, ডিরেক্ট সামনে থেকে বলিস। আরিয়া, আচ্ছা, কিন্তু আমার খুব আম্মু আব্বুকে দেখতে ইচ্ছে হচ্ছে ভাইয়া। আয়েশো আরিয়ার কথাটা রিপিট করে ভেঙচি কেটে বলতে লাগলো, হো আসছে আমার ইচ্ছা দেখাইতে। তা এই 3 বছর কি ইচ্ছে হয়নি? নেকামো করার জায়গা পাস না দেখছি। আরিয়া এবার চুপ সে যায়। জাফর, আহর পিছনে কেন লাগছিস তোরা? গিয়ে ফ্রেশ হয়ে আসো আয়েশো, রাতেও ঘুমাতে পারোনি। বিশ্রাম করো। আয়েশো, ঠিক আছে বাবা, এমনিতেও খুব ক্লান্ত লাগছে। কথা শেষ করে আয়েশো উপরে যেতে যেতে একটু আওয়াজ করে বলল, শামু একটু উপরে আসো তো, কাজ আছে। জাফর সাহেব কপাল কুঁচকালেন। আয়েশোকে সব দিকে পারফেক্ট মনে হলেও সামিরার বিষয়টা নিয়ে উনি আয়েশের উপর একদম নারাজ আছে। বউ মানবে না কেন? বিয়ে হয়েছে, এখন সংসার করতেই হবে, ডিভোর্স নামক কোনো পজিশন এই বাড়িতে হবে না। আর মেয়েদের সাথে খারাপ ব্যবহারও এখানে করা চলবে না। বৌমাকে দিয়ে কি করবে? যাকে মানবে না তাকে দিয়ে কাজ করাতেও বুঝলে। নিজের কাজ নিজে করো। আয়েশো, তাহলে কাজের মহিলা রেখে দাও। আমার রুমটা মেয়েদের দিয়ে না গুছালে অগুছালোই মনে হয়। জাফর, তুমি কিন্তু বেশি কথা বলছো আয়েশো। আয়েশো, শামু তুই আসবি কি না, নয়তো এখনই বেরিয়ে যা বাড়ি থেকে। সামিরার ভেতরে আবার আগের মতো ভয় কাজ করতে লাগলো। কথাগুলো যদিও ফানি টাইপ ছিল, বাট তবুও সামিরার কাছে সিরিয়াসই মনে হয়েছে। আবার আগের মতো আয়েশের রূপ দেখার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই সামিরার। তাই ভেবে নিয়েছে চলে যাবে। কথাটা ভাবতে একটু দেরি হলেও উপরের রুম থেকে আওয়াজ আসলো, একবার বেরিয়ে গেলে যেন আর এই বাড়িতে না দেখি। ভালো চাইলে কথা শুন। জাফর কিছু বলতে যাবে তখনই সামিরা বলল, বাবা সমস্যা নেই, আমি যাচ্ছি। হয়তো কোনো প্রয়োজন আছে, নয়তো এভাবে বলতো না, তাই না? জাফর সাহেব শীত হেসে বলল, ঠিক আছে, যেটা বুঝো তুমি সেটাই করো। সামিরাও আর দাঁড়িয়ে না থেকে উপরে যেতে লাগলো। জাফর সাহেব আলিয়ার দিকে তাকিয়ে বলল, কিছু খেয়েছিস? শরীর কেমন আছে এখন? হাতে ব্যথা কমেছে? আরিয়া ব্যান্ডেজ বাঁধা হাত দেখিয়ে হেসে বলল, প্রেমা বেঁধে দিয়েছে। আর আমি ঠিক আছি। তুমি যাও, রেস্ট নাও। কিন্তু চাচা, আসলে বলতে চাচ্ছিলাম ভাইয়া কেমন আছে এখন? জাফর সাহেবের মুখটা একটু মলিন হয়ে যায়। ডক্টর বলেছে জ্ঞান ফিরতে সময় লাগবে, আপাতত বিপদ মুক্ত। আরিয়া কিছু বলল না। আয়েশো ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে বের হয়, পরনে শুধু টাওয়াল জড়ানো। ফর্সা শরীরে বুকের উপর ছোট লোমশগুলো দৃশ্যমান, চিবুকের নিচ থেকে ফুটা ফুটা পানিগুলো গড়িয়ে পড়ছে। সামিরা এতক্ষণ এখানেই দাঁড়িয়ে ছিল, শুধু মনে মনে দোয়া করছিল যেন আগের সেই রূপটা না দেখতে হয়। কিন্তু আয়েশোকে এমনভাবে বের হতে দেখে চেঁচিয়ে উঠতে যেও নিজের মুখের উপর হাত রেখে পেছনে ঘুরে দাঁড়ালো। আয়েশো কপাল কুঁচকে বলল, কি হয়েছে? এমন করে আছিস কেন? সামিরা মুখ থেকে হাত সরিয়ে বলল, আপনি চেঞ্জ করে নিন, তারপর আসছি আমি, বলে সামিরা যাওয়ার জন্য পা বাড়ায়। আয়েশো উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে চটজলদি গিয়ে সামিরার সামনে দাঁড়িয়ে বলল, আচ্ছা, তোর ভেতরে এত লজ্জা আছে জানা ছিল না তো। সামিরার চোখ দুটো ডাগর ডাগর হয়ে আছে। লজ্জা আছে এই লোকটার? ছিটে ফুটাও তো দেখছি না। আয়েশো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার রূপ দেখে বুঝি কিছু ফিল নিচ্ছিস, আই মিন তোর ভেতরে? এটুকু বলতেই সামিরা বলল, ছি, কি সব বলছেন আপনার, দেখছি লজ্জা শরম কিছু নেই। সামনে থেকে সরুন, আমি যাব। আয়েশো সামিরার আরেকটু কাছে আসে। আচ্ছা। কোথায় যাবি? সামিরা, আপনার কাজ করে দেব তো বললাম, আগে চেঞ্জ করুন তারপর।
আয়েশো এবার একটু সামিরার দিকে মাথা ঝুঁকে চোখে চোখ রেখে বলল, আমার কাজ করে দিবি রিয়েলি? পারবি তো? সামিরার চোখ জোড়া কাঁপছে, হৃৎপিণ্ডের আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে। আমি মিথ্যে কেন বলবো? আর আমি তো এমন কোনো কাজ দেখছি না, পুরো রুম তো গুছানো আছে। আয়েশো এবার আরেকটু ঝুঁকে, এক কিঞ্চিত পরিমাণ হয়তো বাকি তার কপাল সামিরার কপাল স্পর্শ করতে। সামিরা একবার ঢুক গিলে বলল, দেখুন আমি কিন্তু আপনার কোনো রাগের কারণ হতে চাই না তাই চলে গিয়েছি, কিন্তু যদি মাঝে মাঝে আসলেও আপনার এত প্রবলেম হয় তাহলে বিষয়টা আমাকে স্পষ্টভাবে জানিয়ে। সামিরা কথাটা শেষ করতে পারল না, তার আগেই আয়েশো সামিরার হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলল, আমার থেকে 2 লাইন বেশি বুঝিস দেখছি। এত কথা বলার সাহস কিভাবে হয় তোর? সামিরা এবার ভয় পুরো খই, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কিছু বলতে চেয়েও গলা দিয়ে আসছে না। আয়েশো বুঝতে পেরে সামিরার সামনে থেকে সরে গিয়ে টি শার্টটা হাতে নিয়ে পড়তে পড়তে চেহারাটা একটু নাখোশ করে বলল, এমন ভাবে ভয় পাওয়ার কি আছে? আমি কি তোর উপর এতটাই অন্যায় করে ফেলেছি শামু? সামিরা যেন স্বস্তির পেল, আপনি আমাকে শামু কেন বলছেন? এটা তো আরু প্রেমা আমাকে বলে। আয়েশো, কোনো সমস্যা? সামিরা, সমস্যা কেন হবে? আয়েশো, আচ্ছা চাইলে যেতে পারিস এখন। সামিরা, ডেকেছিলেন কেন, কি করতে হবে বলুন? আয়েশো, কাছ থেকে দেখতে ইচ্ছে করছিল তাই। আয়েশের ডিরেক্ট কথায় সামিরা কাচুমাচু শুরু করে। আয়েশো, এমন করছিস কেন? জ্বর করছি না। এমন ভয় পেলে আর ডাকবো না। আয়েশের শেষের কথাটা কেমন যেন অভিযোগ কিংবা অভিমান মনে হলো সামিরার কাছে। কিন্তু কিছু বলল না। আয়েশো, চেঞ্জ করব, ইচ্ছে হলে থাকতে পারিস। সামিরা মনে মনে, কি আজব মানুষিনী, এই তো ভাবলাম রাগ করেছে এখন আবার আগের মতো কথা বলছে। আশ্চর্য, নিজের তো লজ্জা বলতে লোটাও নেই আমারটাও। আয়েশো, হয়েছে বকা দেওয়া। তাহলে আসতে পারিস এবার। সামিরা, আপনাকে কে বলল বকা দিচ্ছি আমি? আজব তো। আয়েশো, পেঁচার মতো এমন মুখ করে থাকলে সবাই বুঝে যাবে আসলে কি পকপক করছিস মনে মনে। সামিরা এবার দুরুম দুরুম পা ফেলে নিজে নিজে বকবক করতে করতে রুম ছাড়ে। আয়েশো মুচকি হাসে, কিন্তু সামিরা তাকে ভয় পায়, বিষয়টা মোটেও তার পছন্দ হয়নি। সকালবেলা ঠিক 10টা কি 10:30 বাজে আলিয়ার মা বাবা বোন চৌধুরী বাড়িতে এসে পৌঁছায়। আরিয়া তখনও ঘুমেই নিবন্ধ ছিল। ছায়া এসে আরিয়ার কানের কাছে আপু বলে এক চিৎকার দিতেই আরিয়া এক লাফে উঠে বুকের উপর থু থু দিয়ে কিছু বলবে তার আগেই বোনের চেহারা দেখে চমকায়, খুশিতে চাকচিক্য হয়ে উঠে মুহূর্তেই চেহারা। কিন্তু এত বড় কবে হয়ে গেল এই পিচ্চিটা? ছায়া আরিয়াকে জড়িয়ে ধরে বলল, কতদিন দেখি না তোকে আপু, কোথায় ছিলি? হ্যাঁ, আমাদের সবাইকে ভুলে গিয়েছিস আপু? একটুও কি আমাদের কথা মনে পড়েনি তোর? আরিয়াও ছায়াকে জড়িয়ে ধরে গালে চুমু বসায় প্রথমে, তারপর বলে, তাই তো চলে এসেছি, না হলে আসতাম নাকি আপু? কেমন আছিস তুই? আর এত বড় হয়ে গেলি কবে? হ্যাঁ, মা বাবা কোথায়? ছায়া, তুমি ঘুমিয়েছিলেন তাই আসেনি। নিচে আছে। আরিয়া এবার ছায়াকে ছেড়ে দিয়ে বলল, চল মা বাবার কাছে যাই। ছায়া অসম্মতি জানালো। রহিমা বেগম আর খলিলকে দেখে আলিয়ার চোখ জোড়া ছল ছল করে উঠল মুহূর্তেই। দৌড়ে এসে রহিমা বেগমকে জড়িয়ে ধরল আরু। রহিমা বেগম এত বছর পর মেয়ের ছোঁয়া পেয়ে একের পর এক স্নেহের পরশ একে দিচ্ছে, পুরো চেহারায় চোখেও খানিকটা অশ্রু, হয়তো সেটা আনন্দের, হারিয়ে যাওয়া কিছু ফিরে পাওয়ার দরুন। মায়ের কাছে একটু আদর দিয়ে আবার বাবার কাছে গিয়েও স্নেহ নিয়ে আসে আরিয়া, কিন্তু জাফর সাহেবের কাছ থেকে শুনতে হয়েছে অনেক কথা, এই তোর ভালোবাসা ছিল, এত মায়া মমতা ফেলে চলে গিয়েছিলি অজানা কারণে সবাইকে ফেলে। এগুলো যে অভিযোগের লিস্ট আরিয়া বেশ বুঝতে পারছে, তাই চুপচাপ সবটা হজম করে নিয়েছে। আরিয়াকে এমন করে চুপ করে থাকতে দেখে সামিরা আর প্রেমার সেই আগের হাসি মুখে ফুটে উঠে। আরিয়া বেশ বুঝতেছে ওই দুইটা মজা নিচ্ছে, তাও আপাতত চুপ থাকলো, পরে তো এ দুটোকে দেখা যাবে, সময় হোক। মনে মনে ভেংচি কেটে হাজারটা বকা শুনালো সামিরা আর প্রেমাকে। আয়েশো ঘুম থেকে উঠে বেরিয়ে গিয়েছে হসপিটালের উদ্দেশ্য। তারপর লাস্ট কদিন যাবত অফিস যাওয়া হয় না, তাই হসপিটাল কাজ শেষে অফিসে যাওয়া উদ্দেশ্য।
সকাল থেকে নিয়ে এই বিকেল পর্যন্ত আরিয়ার কাছে থেকে প্রায় অনেক কথাই জানা হয়ে গিয়েছে সবার, অল্প স্বল্প করে অনেকটাই বলেছে, কিন্তু আরিয়ার জন্য যে গুলিটা লেগেছে সেটা সুধার জন্য সবাই অপ্রস্তুত ছিল। আফরান নামক হৃদয়হীন মানুষেরও হৃদয়ের দেখা মিলেছে, তবে একটু হলেও সেটা ভাবতেই কেমন যেন লাগছে। তবে রহিমা বেগম আর খলিল সাহেব একটু আফরানের বিষয়টা ভালোভাবেই ঘাটাঘাটি করছেন, কিভাবে ভুলে যাবে সেই 3 বছর আগের কথা। ওই মাহিন খানের অত্যাচারের হাত থেকে আফরান এই তো বাঁচিয়েছে তাদেরকে। হ্যাঁ, তানভীর তো সেই অন্ধকার রুমে থেকে ছেলেপুলে নিয়ে গিয়ে তাদেরকে বাঁচিয়ে দিল, সেদিন নয়তো মেরাই ফেলতো। তানভীরের কাছে থেকে তো সবটা আর শুনেছে, সবকিছু আফরানের কথায় করেছে, এটা কি কৃতজ্ঞতা নয়? আজ এই জায়গায় আছেই তো আফরানের কারণে। সে যতই মাফিয়া সাইকো কিলার হোক না কেন, তার হৃদয় যে আরও বলতে অন্য এক বিশালতা কাজ করে, সেটা তো তানভীরের কথা দ্বারাই বোঝা গিয়েছে। নয়তো ওর মতো ছেলে আমাদের মারা যাওয়া বা বেঁচে থাকা এসব দিয়ে কি করত? রহিমা বেগম, ভাইজান আফরান কেমন আছে এখন? জাফর, এই তো অনেকটাই সুস্থ, তবে ডক্টর বলেছে কিছুদিন ওখানেই থাকতে। রহিমা, আচ্ছা, আল্লাহর কাছে একটাই দোয়া যেন ছেলেটা জলদি ভালো হয়ে যায়। মায়ের মুখে আফরানের নামে এমন ভালো ভালো কথা শুনে আরিয়া একটু চমকায়, এখন মনে হচ্ছে স্বামীরার কথাগুলো একটাও মিথ্যা নয়, সবটাই সত্য। খলিল সাহেব, হারে মা, একটু ক্লিয়ার করে বলবি কি হয়েছিল যে এমন করতে হলো তোর? বাড়ি ছাড়তে হলো, পরিবারের মায়া উঠে গেল। আরিয়া কি বলবে তার জানা নেই, তাই কথা কাটিয়ে বলল, বাবা এসব বলে লাভ কি, এখন আছি এটাই ওকে, এসব নিয়ে কথা বলতে চাই না। জাফর, তুমি যে এসকে গ্রুপের সিইও, তুমি কি জানতে না এ কাজটা ঠিক না? ভালো কাজ শবনম করে না। আরিয়া, জানি, তখন ঠিক ভুল সিদ্ধান্ত নেওয়াটা আমার পজিশনে ছিল না। আমি মনে করি আমার জায়গায় যে কেউ থাকলে হয়তো এমনটাই বেছে নিত। জাফর, তার জন্য তো জিজ্ঞেস করেছি কি হয়েছিল সেদিন, বলো আমাদের। যেটার চাপ সহ্য করতে পারোনি। আরিয়া কিছু বলে না, চুপ করে জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলে, চাচা যান, আমি একটু আসছি। সবাই বুঝলো আরিয়া এই নিয়ে কথা বলতে চাচ্ছে না, তাই আর জোর করল না কেউ। স্বামীরার মা বাবা সবাই এসেছে। আরিয়ার থেকে পেছনে ফেলে আসা 3 বছরের সব কাহিনীই শুনেছেন সবাই অল্প অল্প করে, তবে আরিয়া চলে যাওয়ার কারণটা বরাবরের মতোই এড়িয়ে উত্তর দিয়েছে। তবে সবার ধারণা আফরানের অতিরিক্ত বাজে ব্যবহারের কারণেই আরিয়া চলে গিয়েছিল। নাবিল জেল থেকে কিভাবে বের হয়েছিল সেটাও কারো জানা নেই, তবে তার বন্ধু মহলের কেউ ছাড়িয়েছে এটা তো বুঝাই যায়, কারণ আজমল সাহেব তো তাকে ত্যায্য পুত্র বলে আখ্যায়িত দিয়েছে। অবশ্য এমন পুত্র কেই বা চাইবে? নাবিলের কোনো রকম খবর রাখা নিষিদ্ধ শিকদার বাড়ির সকলের জন্য। অবশ্য রাবেয়া বেগম নাবিলের ব্যাপারে আরিয়ার কাছে অনেক কিছুই জিজ্ঞেস করে নিয়েছেন এই পর্যন্ত। শত হোক মায়ের মন তো মানা যায় কি এত সহজে পুত্র থেকেও নেই শুধুমাত্র তার মনুষ্যত্বের কারণে। কিন্তু যখন থেকে জেনেছে আফরানের লোকেরা নাবিলকে আটকিয়েছে, রাবেয়া বেগম সেই থেকে আজমল সাহেবকে নাবিলের কথা শুনিয়ে যাচ্ছেন। আফরান তাকে ছাড়বে না, কিছু করো তুমি, যত কিছু করুক আমাদের ছেলে নাবিল চোখের সামনে মরে যেতে তো দেখতে পারি না। কেঁদে কুটে বুক ভাসাচ্ছেন গত রাত থেকে, কিন্তু আজমল সাহেব তার কথার কোনো তোয়াক্কা করলেন না, উল্টো বললেন, এমন ছেলে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এক তো মানুষ খুন করে জেলে গিয়েছে, তারপর আবার বের হয়েও আরিয়া মামুনির পিছে লেগেছে। তোমার কি মনে হয় এতে তোমার ছেলের হাত নেই? আমি বেশ বুঝতে পারছি সব তোমার ওই ছেলের কোনো প্ল্যান করেই করেছে, মিলিয়ে নিও। নয়তো আরিয়া মামুনি চলে যাওয়ার পর তোমার ওই বজ্জাত ছেলের কাছেই জায়গা পেল। আর জায়গা ছিল না তার। আজমলের কথার যুক্তির উপর রাবেয়া বেগম কিছুই বলতে পারলেন না অবশ্য, কিন্তু তার ভেতরের সবটা জুড়ে হাহাকার করে যাচ্ছে ছেলে হারানোর ভয়। আফরান একবার সুস্থ হয়ে গেলে কি হবে রাবেয়া বেগম বুঝতে পারছে বেশ। আজ আকাশটা একদম চকচকে পরিষ্কার, নেই কোনো বৃষ্টির ছিটেফোঁটাও। ঝড়ো হাওয়ার কোনো পূর্বাভাসও দেখা যাচ্ছে না, রোদের তাপটাও একটু প্রখর। আরিয়া ঘুমিয়ে আছে, ফেসটা তেলতেলে হয়ে একটু ঘামছে। বিরক্ত নিয়ে শরীর থেকে কম্বলটা এক হাতে ফেলে দিয়ে চোখের উপর নিজের হাত রেখে আবার ঘুমিয়ে যায়। কিন্তু নিচ থেকে হঠাৎ করেই এত চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে আরিয়া বিরক্ত নিয়েই চোখ বন্ধ অবস্থায় উঠে বসে। চোখ কচলিয়ে আবারও ঝিমোচ্ছে আরিয়া।
তখনই দরজায় করাঘাতের আওয়াজ পেয়ে আরিয়া খাট থেকে নামে দরজা খোলার জন্য। কিন্তু তার আগেই চোখে পড়ে হাতের ব্যান্ডেজের দিকে। এটা তো নিউ মনে হচ্ছে। আবার কখন এটা বেঁধে দিল শামু? কিন্তু আমি তো নিজের কথা শেষ করতে পারল না দরজার আওয়াজের কারণে। তাই আর না ভেবে গিয়ে দরজাটা খুলে দিল আরিয়া। স্বামীরা, এতক্ষণ ধরে ঘুমুচ্ছিস, কখন থেকে আওয়াজ করছি শুনিস না? আরিয়া সামিরাকে পেছনে ফেলে ড্রেসিং টেবিলের সামনে এসে বলল, কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? আমি ফ্রেশ হয়ে আসছি, বলে ওয়াশরুমের দিকে পা বাড়াতে যায়, কিন্তু পরক্ষণেই আবার পা জোড়া আটকে যায় সামিরার কথাটা শুনে। সামিরা, ভাইয়া ফিরেছে হসপিটাল থেকে। আরিয়া সামিরার দিকে ফিরে বলল, মজা করছিস? উনার অবস্থা ঠিক হয়নি এখনো, ডক্টর বলে দিয়েছে আরো 710 দিন ওখানেই থাকবে। সামিরা, মজা করছি না আরু, ভাইয়া ফিরেছে, শরীরের অবস্থা ঠিক নেই সেটা সবাই জানি, বাট ভাইয়া রাতেই বাড়ি এসেছে কাউকে না বলে। আরিয়া আর কিছু না বলে দ্রুত পায়ে বের হয় রুম থেকে। আফরানের রুমের দিকেই যাচ্ছিল আরিয়া, কিন্তু চোখ যায় ড্রয়িং রুমে সোফায়। জাফর সাহেব, রহিমা, খলিল সবাই আফরানকে ঘিরে দাঁড়িয়ে কথা শুনিয়ে যাচ্ছে। আফরান বিরক্ত নিয়ে কপাল কুঁচকে আছে। জাফর, আফরান, তোমাকে আসতে কে বলেছে? একবারও আমাদেরকে বলার প্রয়োজন মনে করনি কেন? তুমি কি? রহিমা, ভাই সাহেব, আচ্ছা অনেক হয়েছে, এসে গেছে যেহেতু বাড়িতেই ডক্টর রাখার ব্যবস্থা করুন না। জাফর, ও কি জানে না ওর অবস্থা? এখনো ছোট নাকি যে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে সব কিছু? আফরান এবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফা থেকে আস্তে করে দাঁড়িয়ে বলল, হয়েছে। আমার বিষয় নিয়ে কেউ কথা বলুক আমার পছন্দ নয়, কথা বাড়ালে এর ফল ভালো হবে না। কখনো তো কাউকে কিছু বলে করিনি, তবে আজ কেন নিজেদের অধিকার আমার উপর ক্রিয়েট করছো? বলে সবাইকে পাশ কেটে শার্টের উপরের বোতামটা লাগাতে লাগাতে বের হতে যায়, কিন্তু আবারও পা স্থির করে শার্ট থেকে হাতটা নামিয়ে সামনে ঘুরে বলল, নেক্সট টাইম যেন আমার ব্যাপারে আজকের মতো সিন ক্রিয়েট করতে না দেখি। আরিয়া উপর থেকে একদৃষ্টিতে দেখছে লোকটাকে, সেই আগের মতোই আছে। ম্যাচিউরিটি কি এই লোকটার মধ্যে কখনো আসবে না? শরীরের কি অবস্থা এটা কি উনি জানে না? এতটা কারিলস কিভাবে হয় মানুষ? আচ্ছা, উনি কি আমার কথা একবারও জিজ্ঞেস করেনি কাউকে? একবারও দেখতে ইচ্ছে হয়নি? আরিয়া নিচে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু একটা কথা মাথায় আসতেই সাহস হারায় আরিয়া, গিয়ে কি বলবো? কিভাবে কথা বলবো উনার সাথে? আরিয়া এসব ভাবার মাঝেই আফরান গেট পেরোয়। আলিয়ার মনটা যতটা উদ্বিগ্ন হয়েছিল একটু কথা বলার জন্য, এখন ততটাই খারাপ হয়ে গেল। তবে নিজেকে বুঝিয়ে নিয়েছে হয়তো ইমার্জেন্সি কাজ পড়েছে তার জন্য। আফরান কিছু ফাইল দেখা শেষ করল মাত্র। তানভীর সামনেই দাঁড়িয়ে আছে। আফরান গালের ডান পাশে জিহ্বা ঢুকিয়ে বাঁকা হেসে বলল, ওই দুটোর যত্ন নিয়েছিস? তানভীর, সব ঠিক আছে স্যার। আফরান, গুড, বলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পরনের কোটটা খুলে তানভীরের হাতে দিয়ে রুম থেকে বের হলো। তানভীরও আফরানের সাথে গিয়ে ড্রাইভিং সিটে বসে বলল, বাড়ি যাবেন? আফরান, বাংলোতে। তানভীর একবার ঢোক গিলে বলল, স্যার আপনি আগে সুস্থ হয়ে নিন, তারপর না হয়। তানভীর কথাটা বলে শেষ করার আগেই আফরান গাড়ি থেকে নেমে তানভীরের দরজাটা খুলে দিয়ে বলল, গেট আউট। তানভীর আফরানের দিকে তাকিয়ে মুখে হাসি টানার চেষ্টা করে বলল, সরি স্যার, আমি যাচ্ছি, বসুন না আপনি। বলে গাড়ি স্টার্ট দিল। আফরান এবার তানভীরের দিকে একই দৃষ্টিতে তাকিয়ে রইল। তবে হিংস্রতায় ঘেরা এই চোখ। তানভীর না চাইতেও নামতে হলো। আফরান সাথে সাথে উঠে বসে গাড়ি নিয়ে চলে গেল। তানভীর, কোনো দিনও পরিবর্তন হবার নয় এই ক্যারেক্টার, বলে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অন্য গাড়ি নিয়ে আফরানের অনুসরণ করল। এই অবস্থায় একা ছাড়া মোটেও ঠিক হবে না। আফরান কাচের টেবিলটার উপর বসে দুহাত দুই সাইডে রেখে এক পা অন্য পায়ের উরুর উপর রেখে চোখ বন্ধ করে বসে আছে। সামনেই শবনম আর নাবিলকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, মুখে টেপ পেছানো, তাই কোনো আওয়াজ নেই। আফরানের ঠিক ডান পাশে একটা বিশাল লোহার মোটকায় তেল গরম করা হচ্ছে। শবনম একটু পরপর আফরান আর ওই পাত্রের দিকে তাকিয়ে খামছে। শরীরের জামা ভিজে ছুপ ছুপ হয়ে আছে। চোখে মুখে ভয়ের ছাপ, শরীর কাঁপছে ভীষণ। নাবিলেরও সেইম অবস্থা, তবে দেখে বোঝা যাচ্ছে হয়তো আগে থেকেই জানতো অমনটাই হবে। তানভীর পেছনে দাঁড়িয়ে একদম চুপ, সে আছে, নিজের দুহাত আঁকড়ে ধরে।
তবে এসব তার রোজগার দেখে অভ্যস্ত, তাই ভয় নেই ভেতরে, কিন্তু উল্টাপাল্টা কিছু হলে যে তাকেও এখানে চুবিয়ে ছাড়বে এটাও নিশ্চিত। কারণ আফরান সাধারণত মানুষ মারে এক এক রকম স্টাইলে, তবে বেশিরভাগ সময়ই সময় নষ্ট করে না এসবে, ডিরেক্ট ছুরি চালায়। কিন্তু রাগ যখন গতিসীমার বাইরে যায় আর অপরপক্ষের মানুষটার অপরাধটা আফরানকে আঘাত করে, ঠিক তখনই এসব পুড়িয়ে আগুনে অথবা ফুটন্ত পানিতে কিংবা গরম তেলে ভাজে, নয়তো এই রাগ ঠান্ডা হওয়ার নয়। এই কারণেই মনে হয় যোগজ্ঞান ফিরতেই হসপিটাল থেকে চলে এসছে, নয়তো কখন নিজেকেই হসপিটালে বসে আঘাত করে বসতো। আফরান তানভীরের দিকে মাথা বাঁকা করে তাকায়, তানভীর সাথে সাথে 5 থেকে 7 ইঞ্চির ছুরিটা আফরানের দিকে এগিয়ে ধরে। তারপর পাশ থেকে একটা ছেলেকে আফরানের সামনে পাঠায়। আফরান ছুরিটা হাতে নিয়ে প্রথমে একবার ঘুরে ঘুরে দেখে, সেকেন্ড কয়েক পর নিজের হাতেই প্রথমে আঁক টানে, সাথে সাথে রক্ত গড়িয়ে ফ্লোরে পড়ে। তানভীর জানে আফরান এটা কেন করেছে। যখন কাউকে কঠিনভাবে শাস্তি দেওয়ার প্ল্যান করে, ঠিক তখনই প্রত্যেকটা অস্ত্র চেক করে দেখে যে এটা এর আগে কখনো ব্যবহার হয়েছে কিনা, কিন্তু আজ নিজের হাতে চেক করবে এটা জানতো না। সব সময় তো অন্য কারো শরীরে আঘাত করে। তানভীর আফরানের সামনের ছেলেটাকে চোখের ইশারায় সরে যেতে বলে, ছেলেটা ও দ্রুত পায়ে সরে যায়। আফরান এবার দৃষ্টি ফেলে প্রথমেই শবনমের দিকে, ডেভিল হাসে আওয়াজহীন। তানভীর শবনমের পেছনে থাকা লোক দুটোকে ইশারা করতেই শবনমের চেয়ার টেনে একদম আফরানের সামনে আনে। শবনম বারবার মাথা নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু সেই সুযোগ কি আদৌ হবে শবনমের? পাশের ফুটন্ত তেলের কড়াইটাও যেন তীব্র থেকে তীব্র ধোঁয়া তুলে জানান দিচ্ছে, এই বুঝি সব ছাড়কার হয়ে যাবে। একটা লোক শবনমের বাম হাতটা খুলে দিয়ে মুখের টেপটাও খুলে দেয়, তারপর হাতটা শক্ত করে ধরে রাখে আফরানের দিকে। শবনম হাঁপাতে হাঁপাতে কাঁচতে কাঁচতে বলে, দেখ আফরান, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু তোর বউকে কিছু করিনি, সত্যি বলছি। আফরান শবনমের দিকে একবারও তাকালো না, শুধু কথাগুলো শুনে গেল। লোকটা এখনো আফরানের সামনে শবনমের হাত ধরে আছে পুক্তভাবে। আফরান একদম সাইলেন্ট ভাবে ছুরিটা শবনমের ঠিক শিরা বরাবর বসার। শবনম চিৎকার করে উঠে, পুরো বাংলোতে যেন চিৎকারের ধ্বনি কয়েকবার উচ্চারিত হলো। শবনমের হাত থেকে রক্ত নিচে পড়ার আগেই লোকটা শবনমের হাতটা ফুটন্ত গরম তেলে ধরে। সেকেন্ড কয়েকের মধ্যেই পুরো 10 হাতের চৌড়া লম্বা মটকার তেলটা রক্তে পরিণত হয়। শবনম চিৎকার করেই যাচ্ছে, হাতটা গলে যাচ্ছে, রক্ত এবার উপত্যকার পানির ন্যায় বের হতে লাগলো। তেলটা দেখলেই সেটা বোঝা যাচ্ছে, মূলত এটা কি তেল নাকি রক্ত রান্না করে প্রগার করা হয়েছে বুঝার উপায় নেই। আফরান যেন এতেও শান্তি পাচ্ছে না, তাই তেলের উপর দিয়েই 5 থেকে 13 ইঞ্চির ছুরিটা নিয়ে শবনমের হাতে একের পর এক আঁকতে থাকলো। শবনমের যোগজ্ঞান তার মধ্যেই হারায়। আসলে যোগজ্ঞান হারিয়েছে নাকি মারা গেছে বুঝার জন্য আরেকজন লোক শবনমের অপর হাতে চেক করে জানায় যোগজ্ঞান হারিয়েছে। এবার তানভীরের দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের হাত থেকে রক্ত কতটা ঝরেছে? পানির পরিমাণটা কত হবে রে তানভীর? তানভীর কাপা গলায় উত্তর দেয়, বৃষ্টির পানি তো পরিমাপ করা যায় না স্যার। আফরনের চোখ জোড়া সাথে সাথেই আগুনের উপরের যেই লাভাটা লালচে কালার থাকে ঠিক সেই কালারই হয়েছে। তানভীর বুঝতে পারছে আফরানের এই অগ্নিসংযোগ থামার নয়। তানভীরকে কিছু করার আগেই গড়গড়িয়ে বলতে লাগলো, স্যার আপনি চাইলে একদিনে না মেরে প্রতিদিন এমন বিশাল কড়াইতে তেলের মধ্যে শাস্তি দিতে পারেন, যতদিন মরে না যায় ততদিন রক্ত ঝরাবেন। আফরানের মনে হয় প্রস্তাবটা পছন্দ হয়েছে, তাই মুখে হাসি ফুটিয়ে বলল, গুড জব। আই লাইক ইউর দিজ প্রপোজাল। তারপর সামনের লোকটাকে বলল, এখন তাহলে এই হাতটা কেটে দে, কাল না হয় ওই হাতটা দেওয়া যাবে। লোকটা সম্মতি জানিয়ে তেল থেকে হাতটা উঠিয়ে পাশ থেকে কঞ্চি দাঁটা এনে এক কূপে ঠিক কনুই পর্যন্ত বিখণ্ড করে। শবনম এতক্ষণ অজ্ঞানে থাকলেও এই শেষের আঘাতের তুপে আবারও চিৎকার করতে থাকে। আফরান, তাকিয়ে আছিস কেন? ওই রক্তগুলো যেন তেলের সাথেই মিশে, এক ফোঁটাও আর নিচে দেখতে চাই না। লোকটা সাথে সাথে শবনমের অর্ধহাত কড়াইয়ের উপরে ধরে, রক্তগুলো শশশ আওয়াজে কড়াইতে পড়তে থাকে। শবনম আবারও যোগজ্ঞান হারায়। তার কিছুক্ষণ পর একটা লোক এসে শবনমের হাতটায় ব্যান্ডেজ করে দেয় আফরানের আদেশে।
এতক্ষণ নাবিল সবটাই দেখছিল, মাথার উপর দিয়ে সবটা গেছে ভয়ে চোখ বিয়ে পানি বের হয়, লাল হয়ে আছে চোখ দুটো নাবিলের, থরথর করে কাঁপছে শরীর। আফরান শীত হেসে এবার এক লাফে টেবিল থেকে নেমে নাবিলের সামনে গিয়ে দাঁড়ায়। পাশ থেকে একজন চেয়ার টেনে দেয়। আফরান সেটাতে বসে নরম গলায় বলল, নিশ্চয়ই এর আগে কখনো এমন দেখিসনি। আগেই বলেছি শুধু শুধু লাগিস না আমার পেছনে। আমাকে এখনো চিনতে পারিসনি। এখন বল দোষটা কার? নাবিলের পুরো শরীর দিয়ে ঘাম ঝরেই যাচ্ছে একাধারে। আফরান, চিন্তা করিস না, তোকে একেবারে মারব না ইয়ার, হিসেব মিলিয়ে তারপর মারব। দেখ বুঝিয়ে দিচ্ছি, 3 বছর আমার থেকে কেড়ে নিয়েছিস। ও সরি, 3 বছর থেকে 17 দিন কম, আই মিন 1078 ডে। তোকে তিলে তিলে মারব। যদিও আমার বউয়েরও একটু ভুল আছে এতে, ওটাকে তো পরে দেখে নেব। 3টা বছর আমার বউয়ের কাছাকাছি থাকার ফলটা ঠিক 3 বছর করেই মিটাবো। কি বললাম বুঝেছিস? একটু থেমে আবার বলল, আচ্ছা দাঁড়া, ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ঠিক 3 বছর তোকে বাঁচিয়ে রাখবো নিজের মন মতো করে, তোর শরীরটাকে একে একে কাট কাট করে সাজাবো, তারপর মারবো। এখন নিশ্চয় বুঝেছিস? নাবিলের শরীর থেকে টি শার্টটা খুলে দিল তানভীর। আফরান আরেকটা নতুন ছোট সাইজের ছুরি নিয়ে প্রথমে নাবিলের সম্মুখে বুকের উপর হালকা করে কয়েকটা জায়গায় আঁক বসায়। নাবিল চিৎকার অবধি করতে পারছে না মুখ বাঁধার কারণে, চোখ বন্ধ করে চোখের পানি ঘাম একসাথ করছে। আফরান একটু শব্দ করে হেসে বলল, জানি সেটা কিসের জন্য। সেদিন রাতে আমার কলিজায় স্পর্শ করেছিস সেই কারণে। তবে এটুকুতেই হবে না আমার। যত বড় সাহস নিয়ে অন্ধকারে আমার বউয়ের সুযোগ নিয়েছিলি, ঠিক তোর সাহসটা যতদিন না কমবে এভাবেই চলবে সব। তারপর নাবিলেন ডান হাতের দিকে তাকিয়ে প্রথমে মাঝের 3 আঙুল ধরে তাচ্ছিল্যের স্বরে বলল, এগুলো দিয়ে আমার বউয়ের পা স্পর্শ করেছিলি সেদিন তাই না? আমি কিভাবে এসব জানলাম? অনেক প্রশ্ন তোর মনে, ওকে উত্তর দিচ্ছি ওয়েট। আফরান নাবিলের হাত থেকে নিজের হাত সরিয়ে একটু পিছে গিয়ে বসে পায়ের উপর পা তুলে বলল, তোর কি মনে হয় আমি আমার বউকে এমনি এমনি তোর কাছে রেখে চলে গিয়েছি? হ্যাঁ, সেদিন রাতে আমার একটু রাগ হয়েছিল বউয়ের উপর, মনে হয়েছিল মিথ্যা বলছে। পরে যখন ঠান্ডা মাথায় ভাবলাম, বুঝলাম আমার আগে কেউ এসেছিল যাকে আমার বউ আমি মনে করেই জড়িয়েছিল। তাই লোকটার ব্যাপারে খোঁজ নিলাম, কয়েক ঘন্টার মধ্যেই সব পরিষ্কারভাবে বুঝে গিয়েছিলাম তোর প্লেন। তারপর যখন আবার আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলি তখন তো ফুল কনফার্ম ছিলাম। কিন্তু বউয়ের উপর রাগ হলো প্রচণ্ড আমার। রাগ করে তোর কাছেই কেন যেতে হলো? ভেবেছিলাম কদিন থাকলেই বউ আমার শূন্যতা বুঝবে, কিন্তু বউ যে আমার মতোই কন্ট্রোললেস রাগী সেটা আমার জানা ছিল না। কি আর করার, আমিও দেখতে থাকলাম চুপচাপ সব। কিন্তু বউয়ের আশেপাশের প্রতিটা কাজের লোক, ড্রাইভার হতে শুরু করে রান্নার লোক, সবগুলোই আমার পাঠানো লোক। প্রতিটা সেকেন্ডের খবর আমার কাছেই ছিল। কথাগুলো বলা শেষ করে আফরান পা থেকে পা নামিয়ে চেয়ার টেনে নাবিলের কাছে এসে যেই হাতে স্পর্শ করেছিল আরিয়াকে সেই আঙ্গুলগুলো বাম হাতে ধরে ডান হাতের ছুরিটাই দিয়ে এক আঘাতেই আলাদা করে দিল। নাবিলের সহ্য সীমার বাইরে সব হচ্ছে, কিন্তু ছেলে মানুষ বলেই মনে হয় এখনো সজ্ঞানে আছে। রক্ত পড়া শুরু করেছে আঙুল থেকে। আফরানের মনে হয় এখানেই শান্তি মিলল না, তাই বুকের উপরও আরও কয়েকবার ছুরিটা দিয়ে আঘাত হানল। বুক চিরে স্রোতের মতো রক্তক্ষরণ হতে লাগলো। শেষ পর্যায়ে এসে নাবিল ও যোগজ্ঞান হারায়। আফরান ইশারা করে পাশ থেকে একজনকে। সাথে সাথে লোকটা এসে নাবিলের খাতির করা শুরু করলো। আফরান বাঁকা হেসে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ছুরিটা পেছনে ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে বাংলো থেকে বের হয়। তানভীর ও আফরানের পিছে আসে। আফরান, দুটো যেন না মরে যায়, এর উল্টট হলে তোকে এদের জায়গায় বসাবো। তানভীর নিজের কপালের ঘাম মুছতে লাগলো। আফরান আবারও ডেভিল হেসে গাড়িতে গিয়ে বসল। সন্ধ্যা থেকে বাড়ির রান্না বান্না আজ সামিরা আর রহিমা বেগম মিলেই করেছে। বাহিরের খাবারে রহিমা খলিল অভ্যস্ত নয়। জাফর সাহেব কয়েকবার বলেছিল বাহির থেকে নিয়ে আসবে, কিন্তু রহিমা বেগম তার কথায় অটল। হঠাৎ করেই যে বাড়িটা আবার আগের মতো ভরে উঠবে এটা যদি জাফর সাহেব আগে থেকে জানতো তবে তো আগে থেকেই কাজের মহিলা নিয়ে নিত। রাত প্রায় 9:30টার কাছাকাছি সময়ে সামিরা আর রহিমা খাবার গুছিয়ে টেবিলে পরিবেশন করছে। এক এক করে সবাই এসেছে, কিন্তু আরিয়াই মনে হয় সবার শেষে উপস্থিত হয়েছে।
রহিমা, অসময়ে ঘুমটা কি এখনো পরিবর্তন করিসনি? সন্ধ্যা বেলা কি ঘুমোনোর সময় হলো কোনো? আরিয়ার দুর্বল কণ্ঠ। মা, এমন করছো কেন? বসে বসে কি করব, তাই তো ঘুমিয়েছি। রহিমা, সামিরা যে আমার সাথে হাতে হাতে কাজ করলো, তুই থাকলে কি ক্ষতি হয়ে যেত সেখানে? জাফর, রহিমা, এভাবে কেন বলছো? আমার মামুনি এসবে অভ্যস্ত নয়, আর এগুলো কেন করতে হবে? আর তোমাদেরকেও আমি নিষেধ করেছিলাম কিন্তু। আরিয়া বিরক্ততা নিয়ে ভ্রু কুঁচকে খাবারে হাত রাখল। সামিরা রহিমা বেগমের উদ্দেশ্য বলল, কাকিমা, আপনিও বসে পড়ুন না, আমি আছি তো দেখছি। রহিমা, ওমা, কি বলছো? তুমি বসো চটজলদি। সামিরা রহিমা বেগমের হাত ধরে টেনে খলিল সাহেবের পাশের চেয়ারটায় বসিয়ে বলল, আর কোনো কথা নয়, আপনি বসুন, আমি আছি। রহিমা বেগম কিছু বলতে গিয়েও চুপ রইলেন। একটু পর আবার বললেন, আয়েশো কখন আসবে? সামিরার জানার নেই উত্তর, কি বলবে এই মুহূর্তে সে। উনি তো আর জানেন না তাদের ব্যাপারটা নিয়ে। আরিয়ার অনুপস্থিতে বাড়িতে যে কয়বার এসেছে ততবারই সামিরাকে না দেখে জিজ্ঞেস করেছে জাফরকে, উনিও কথা কাটিয়ে উত্তর দিয়েছে, ভার্সিটি তো ওদের বাড়ি থেকে কাছে, তাই আপাতত এখানেই থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সামিরাকে কাচুমাচু করতে দেখে জাফর বললেন, আসলে রহিমা, হয়েছে কি, অফিসে ভীষণ কাজ পড়ে গেছে এ কদিনে, তাই একটু লেট। কথাটা বলার সাথে সাথে দরজার সামনে থেকে কেউ বলে উঠল, কাজ শেষ বাবা। সবাই সেদিকেই দৃষ্টি ফেলে। আয়েশো টি শার্টের উপরের শার্টটা খুলে নিয়ে হাতে ধরে আছে। পাশেই সাদেক সহ আছে। সামিরা সাদেককে দেখতে পেয়ে বলল, এমা ভাইয়া কখন আসলেন? আয়েশো সাদেককে নিয়ে এগিয়ে এসে বলল, এসেছিল কাজেই, কিন্তু এই বজ্জাতটা আমাকে বলেনি, তাই উপরওয়ালাই রাস্তায় দেখা করিয়ে দিয়েছে, তাই তো ধরে নিয়ে আসলাম। আয়েশের কথায় জাফর হেসে বলল, একদম ঠিক করেছো, দুজন ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। সাদেক চারদিকে একবার চোখ বুলালো, এত মানুষ দেখেই বুঝলো আরিয়া এসেছে, তাই হয়তো। হেসে বলল, আঙ্কেল কেমন আছেন? জাফর নিজেকে স্ট্রং করে বুক ফুলিয়ে বলল, একদম বেটার। জাফরের এহেন কীর্তিতে সবার মুখেই হালকা হাসি দেখা গেল। আয়েশো, বাবা তুমিও না। সামিরা, আপনারা ফ্রেশ হয়ে আসুন। আজ আমরা সবাই একসাথে হয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছে। আরিয়া, প্রেমাকেও জানিয়ে দিস ওর হাসব্যান্ড এসেছে। আমার মাথায় আসে না আমার আশেপাশের প্রত্যেকটা ছেলে মানুষ বউদের প্রতি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে। আরিয়ার কথাটা বোধহয় আয়েশো আর সাদেকের গায়ে লাগলো। কিন্তু আপাতত তারা চুপ আছে। সাদেক একটু হাসি টেনে আরিয়াকে কিছু জিজ্ঞেস করতে গিয়ে আটকে যায়, সেই রাতের কথা মনে করে। পার্টিতে তো আরিয়ার ভালোর জন্যই সেদিন সেখান থেকে টেনে নিয়ে গিয়েছিল, নয়তো ভালোভাবে তো সজ্ঞানে ছিল না আরিয়া, কিন্তু সামান্য হাত ধরাতে যে আফরান ব্রো এভাবে তাকে ডেকে পাঠিয়ে হাতটা মুচকে দেবে কে জানতো। টানা 1 মাস ব্যথায় কাতর ছিলাম, অথচ কাউকে কিছু বলতে পারিনি। কথাটা ভাবতেই শরীর কেঁপে উঠে সাদেকের। কথা না বলার চেয়ে চুপ থাকাই ভালো। দেখা গেল এটাও আফরান ব্রোর কান অবধি গিয়েছে, তারপর আবারও আমাকে ওহ গড এসব ভেবে কাজ নেই, ঠিক ভাবে আছে সেটা দেখতে পাচ্ছি, এটাই অনেক। বলে ভ্রু দুটো উপরে উঠিয়ে মুখে দীর্ঘশ্বাস ছাড়ে। আয়েশো, তোর আবার কি হলো? সাদেক, কিছু না, উপরে চল। বলে দুগদম ফেলতেই জাফর সাহেব বলে উঠল, বারবার নিষেধ করেছিলাম তোমাকে আজ বের হতে, তবুও গেলে, এত রাতে করে ফিরেছ কেন? যদি কিছু হয়ে যায় কি হবে তখন? আমাদের কথা কি তুমি বুঝছো না আফরান? সাদেক আয়েশো পেছনে ফেরে আফরানকে দেখে। আয়েশো আফরানের কাছে দৌড়ে গিয়ে এক হাতে আফরানের পিঠ থেকে পেট অবধি জড়িয়ে ধরে আফরানের এক হাত নিজের কাঁধে তুলে বলল, পাগল হয়েছিস? এমনাবস্থায় কেউ বের হয়? বাবা আমাকে কেন বলনি ও বের হয়েছে? আফরান বিরক্ততা নিয়ে না কপাল বলল, ছেহ, ছেলে হয়ে আরেকজন ছেলেকে দুর্বল ভাবতে তোর লজ্জা করল না আয়েশো? হাত সরা বলছি। আয়েশো, একদম কথা বলবি না। সব সময় নিজের পার্সোনালিটিতেই কেন থাকতে হবে? সবাই তো মানুষ নাকি, সবারই দুর্বলতা ব্যথা বলে কিছু আছে, সেটা তুই যতই ঢেকে রাখিস না কেন লাভ নেই। আফরান এবার আয়েশের কাঁধ থেকে নিজের হাত নামিয়ে বলল, আফরান চৌধুরীর ডিকশনারিতে ইম্পসিবল বলতে কোনো ওয়ার্ড নাই। ছাড়তে বলেছি, নয়তো মেরে দেব একদম। আয়েশো। আয়েশো আরো শক্ত করে ধরে বলল, যা ইচ্ছা করিস, এখন আপাতত চুপচাপ রুমে চল। আফরান বিরক্ত হয়ে বলল, বাবা এটাকে কিছু বলো, নয়তো কিছু করে দেব, মাথা গরম করো না কেউ।
আয়েশো, বাবাকে কেন বলছিস? ছোটবেলার অভ্যাস এখনো যায়নি দেখছি। আর তোর যদি এতই নিজেকে স্ট্রং মনে হয় তাহলে আজ কেন নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিতে পারছিস না? আফরান ভ্রুকুচকায় কিন্তু কিছু বলে না। আয়েশো, কি হলো এখন বল, চুপ কেন? আফরান, চুপ করবি, নয়তো মুখ কিভাবে বন্ধ করতে হয় আমার জানা আছে। আয়েশো এবার বিরক্ত নিয়েই আফরানকে ধরে হাঁটতে লাগলো। আফরান চেয়েও পারল না নিজেকে স্ট্রংলি প্রেজেন্ট করার। রহিমা, আয়েশো আফরানকে টেবিলে বসাও, সবার সাথেই না হয় আজকের খাবারটা। আফরান, একদম আমার পার্সোনাল বিষয় নিয়ে কেউ কথা বলবে না। রহিমা বেগম টাস্কি খায় এক প্রকার, 3 বছর আগে নিজেই তো বাঁচিয়েছিল তাদেরকে ওই মাহিনের হাত থেকে, তার জন্য কতটা কৃতজ্ঞতা আদায় করেছিল, তার উপর সেদিন আমার মেয়েকেই তো বাঁচাতে গিয়ে নিজের এই অবস্থা বানিয়েছে, তবে এসব কিছুর উপর এমন করে ব্যবহার করে পানি ঢেলে দেওয়ার কোনো মানে আছে? আয়েশো, খেয়েছিলি কিছু বাহিরে? আফরান, আজব তো, আমাকে দেখছি কেউ ভয় পাচ্ছে না। মুখের উপর এক একজন কথা বলেই যাচ্ছে, ভয়ঙ্কর কিছু ঘটানোর আগে সবাই চুপ থাকো বলে দিলাম। আফরানের শেষের কথাটায় সবাই একটু ভীত হয়। আসলে এই ছেলে যে পৃথিবী উল্টে গেলেও চেঞ্জ হওয়ার নয় বুঝতে বাকি নেই কারো। আফরান এবার একটু শক্তি খরচ করেই আয়েশের হাত থেকে নিজেকে ছাড়ায়। ওদিকে আরিয়া শুধু একমনে তাকিয়ে আছে, এই লোকটার দিকে কতটা আঘাতপ্রাপ্ত হয়েছে তবুও দুর্বলতা স্বীকার করছেই না। কিন্তু যতটা কষ্ট হচ্ছে তার চেয়েও বেশি ভেতরে ভয় ঢুকে আছে আরিয়ার, বারবার ঢুকে গিলছে। নিশ্চয়ই সবকিছুর জন্য শাস্তি বরাদ্দ আছে তার জন্য। আচ্ছা, সেটা কি মৃত্যু? না, উনি আমাকে মারতে পারবে না তো তবে? তবে কি ধরনের শাস্তি দেবেন আমাকে? হার্টবিট উঠানামা করছে এসব ভাবতেই। কিন্তু উনি আমার দিকে একবারও তাকাচ্ছে না কেন? আমি এখানে আছি এটা কি উনি দেখেননি? আফরান আর চুপচাপ কোনো দিকে না তাকিয়ে ড্রয়িং রুম ছাড়ে। আয়েশো সাদেকও আর দেরি না করে উপরে চলে যায়। জাফর হতাশা হয়ে বলে, মানুষ করতে পারলাম না ছেলে দুটোকে। আরিয়ার চোখ দুটো ছলছল করছে, কিন্তু এর কারণ তার অজানা। সবার সামনেও তার এই দৃষ্টি দেখাতে চায় না, তাই কোনো রকম নিজেকে সামলে নিয়ে খাবারে মনোনয়ন করে, কিন্তু এক লোকমা মুখে দিতেই যেন মনে হচ্ছে এই বুঝি গলায় আটকে মারা যাব। আরিয়াকে এরকম মুখে ভাত নিয়ে তখন থেকে বসে থাকতে দেখে সামিরা একবার সবাইকে পরখ করে নিয়ে আরিয়াকে ইশারা করল। আরিয়া বুঝতে পেরে মুখে হাসি ফুটিয়ে বলল, আমার খাবার শেষ, আমি আসি। জাফর, কি বলছিস, সব তো প্লেটেই আছে, শেষ করো মামনি। আরিয়া, আসলে চাচা ঘুম থেকে উঠেছি তো এখন খেতে ইচ্ছা করছে না, ক্ষুধা লাগলে পরে খেয়ে নিব। রহিমা, তাই বলে এতগুলো ভাত নষ্ট করবি? আরিয়া মায়ের কথার কোনো জবাব না দিয়ে চেয়ার ছাড়ে। কিছুক্ষণের মধ্যেই সবার খাবারই শেষ হয়ে যায়। আয়েশো এসে ডিরেক্ট গোসলে গিয়েছে, প্রায় আধা ঘন্টারও বেশি হবে, কিন্তু বের হওয়ার নাম গন্ধ নেই। তাই সাদেককে আয়েশের জন্য অপেক্ষা না করতে বলে সবার সাথেই বসিয়েছে। সব শেষে সামিরা টেবিলে বসে অবশ্য অনেকবার বলেছে সামিরাকে খেতে, কিন্তু সামিরা বলেছে সবার শেষ হোক, সমস্যা নেই ওর। কিন্তু বুঝতেই মনে হলো আয়েশো এখনো বাকি কথাটা ভেবেই খাবারটা জায়গায় রেখে সোফায় বসে টিভিটা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো। প্রায় 1 ঘন্টা হয়ে যায়, আয়েশের আসার নাম নেই। সামিরার চোখে ঘুম চলে আসে, তাই বসা থেকে উঠে ভাবল আয়েশো কি করছে সেটা একবার দেখে আসবে। যেই ভাবা সেই কাজ, সিঁড়ি বেয়ে উপরে গিয়ে আয়েশের রুমে উকি দিল, দরজা খোলাই ছিল। কিন্তু কাউকে দেখতে পেল না। আচ্ছা, এতক্ষণ ধরে কি গোসল দিচ্ছেন উনি? ছেলে মানুষের এত সময় লাগে গোসলে, উনাকে না দেখলে জানতামই না। সামিরার ভাবার মাঝেই ওয়াশরুমের দরজা খুলে আয়েশো বের হয়ে আসে। আয়েশোকে দেখে সামিরা আবার নিজেকে লুকিয়ে নেয়। উদ্দেশ্য চেঞ্জ শেষ হলে জিজ্ঞেস করবে খাবার খাবে নাকি খাবে না। কিন্তু হঠাৎ আরিয়ার কথা মনে আসতেই মনটা খারাপ হয়ে গেল। আয়েশের ড্রেস চেঞ্জ শেষ করে রুম থেকে হঠাৎ বের হয়েই সামিরাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে একটু অপ্রস্তুত হয়ে, কিন্তু মাথায় সাথে সাথেই উদ্ভট একটা দুষ্টু চিন্তা চলে আসে। ঠোঁটের কোণে হাসি লুকিয়ে সুযোগে সদ্ব্যবহার করা যাক তাহলে ভেবেই এত আনন্দ হলো আয়েশের, তাই মনে মনেই হাসতে লাগলো। তুই এখানে কখন আসলি সত্যি করে বল, আমার চেঞ্জ করা দেখছিলি তাই না? সামিরা খেয়ালই তো করেনি কখন বের হলো উনি। ও গড, কোন ভাবনায় হারিয়ে গিয়েছিলাম আমি। মনে মনে
আয়েশো, কি হলো বলছিস না কেন? আমার ইজ্জত নিয়ে দেখছি ছিনিমিনি খেলছিস তুই। সামিরা কপাল কুঁচকায়, এসব আবার কোন ধরনের কথা বলছেন? আপনার ইজ্জত নিয়ে আমি কি করলাম আবার? আয়েশো, এই তো লুকিয়ে লুকিয়ে আমার চেঞ্জ করা দেখছিলি তাই না? একদম মিথ্যা বলবি না বলে দিলাম। সামিরা, আজব তো, আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম। আয়েশো, তা দরজার চিপায় দাঁড়িয়ে ডাকছিলি বুঝি? আর আমার কানেও সমস্যা তাই শুনিনি এটাই বলতে চাচ্ছিস? সামিরা, আশ্চর্য তো, আপনি কি সব বলছেন? যা ইচ্ছে বলবেন আর হয়ে গেল। আয়েশো, একদম উল্টা পাল্টা বলছি না আমি। তুই কথা ঘুরাচ্ছিস। সামিরা বিরক্ত হয়ে ভাবল, কথায় নিশ্চয়ই পারবো না, যা বলবো এটার বিপক্ষে বলবেনই। বুঝে গিয়েছি কখনো কি ভালোভাবে কথা বলেছেন নাকি সব সময় হেনস্ত করেছে, আজ কিভাবে ভালো কিছু আশা করছি। যাই হোক, এসব ভেবে কাজ নেই। মনে মনে, আয়েশো, আবারও বকছিস তাই না? যা বলবি একদম জোরে জোরে বল। সামিরা কথা না বাড়িয়ে সোজাভাবেই বলল, খাবার খাবেন কি? সবার শেষ। ঘুমোবো তো নাকি? আয়েশো, তোর ঘুমাতে ইচ্ছে হলে ঘুমা, আমি কি করব? সামিরা, আশ্চর্য তো, সব কিছু কে এনে দেবে আপনার সামনে? আপাতত আমি ছাড়া কেউ নেই, কাজের মহিলা নেই নিশ্চয়ই, এটা তো জানেন তাই না? আয়েশো এবার কি যেন ভেবে কথা না ঘুরিয়ে বলল, নিচে যেতে পারবো না, রুমে দিয়ে যা। বলে আয়েশো ভেতরে ঢুকে গেল। সামিরা, আজব তো, এখানে কেন? আয়েশো, একদম কথা ঘুরাবি না, যা বললাম তাই কর, নয় তো খাবো না। সামিরা, আমার সাথেই পারে শুধু ঝগড়া করতে, সবার সাথে তো ভালোভাবেই কথা বলে, আমার সাথে কেন এমন ঝগড়া করে? আমার পিছনে কেন পড়ে থাকে যত সব? এসব কিছু নিজে নিজে বকবক করতে সামিরা নিচে যায়। আয়েশো শব্দহীন হাসে। মিনিট কয়েক বাদে সামিরা ট্রেতে করে খাবার নিয়ে উপস্থিত হয়। দরজার বাইরে দাঁড়িয়ে বলল, আসতে পারি? আয়েশো ল্যাপটপ নিয়ে কিছু কাজ করছিল, সামিরার কথায় শীত হেসে বলল, দাঁড়িয়ে থাকলে বললে কি দাঁড়িয়েই থাকবি? সামিরা, সব সময় পাঁচটা শব্দ বেশি না বললে উনার কথার পূর্ণতা হয় না হয়তো। আয়েশো, ভেতরে আসো। সামিরা ভেতরে এসে খাবারটা কাচের ছজর টেবিলটার উপরে রেখে চলে যেতে নিলে আয়েশো বলল, যেতে বলেছি। সামিরা, আশ্চর্য তো, বলতে হবে কেন? কাজ শেষ করে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? আয়েশো ল্যাপটপটা বন্ধ করে খাটে থেকে নেমে গিয়ে দরজাটা লাগিয়ে সামিরার দিকে স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে ডান হাতটা ধরে টেনে খাটের এক পাশে বসালো। সামিরা হঠাৎ আয়েশের মুখে স্বাভাবিকতা দেখে কিছু বলতে যাবে, কিন্তু কিছু বলতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। কেমন যেন লোকটার প্রতি যতটা ক্ষোভ ছিল সবটা কমে যাচ্ছে মনে হচ্ছে। আয়েশো সামিরাকে ছেড়ে গিয়ে খাবারটা নিয়ে এসে সামিরার সামনে এনে বলল, খেয়েছিস? সামিরা ভাবনা থেকে বের হয়ে বলল, কি কিছু বলেছেন? আয়েশো, খেয়েছিস কিছু? সামিরা, এই তো এখান থেকে গিয়েই খাবো। আয়েশো সামিরার কাছে এসে খাবারটা নিয়ে প্রথম লোকমাটা সামিরার দিকে ধরে বলল, হুম। সামিরা যেন আকাশ থেকে পড়ল, এটা কি আসলেই? আয়েশো, কি হলো, তাকিয়ে আছিস কেন? সামিরা কিছু বলতে যায় কিন্তু তার আগেই আয়েশো খাবারটা সামিরার মুখে দিয়ে দেয়। সামিরা চটজলদি মুখের সামনে ডান হাতটা দিয়ে ঢেকে শেষ করে আয়েশোকে বলল, কি হয়েছে আপনার বলবেন? দুদিন ধরে দেখছি কেমন করছেন। কথাগুলো সামিরা একটু মেজাজ দেখিয়ে বলল। আয়েশো উত্তর না দিয়ে নিজেও খাবার খেতে শুরু করে। সামিরা, কিছু তো বলুন। আয়েশো মুখের খাবার শেষ করে সামিরার দিকে আরেক লোকমা ধরে বলল, আগে শেষ করে পরে বলবো, নয়তো এভাবেই বসে থাক। সামিরা এবার আয়েশের হাত থেকে খাবারটা ফতাফত মুখে তুলে বলল, জলদি শেষ করুন তারপর আমার উত্তর। আয়েশো, খাবার মুখে নিয়েও তোর কথা শেষ হয় না? ভেরি ফানি, উপস। সামিরা যেন কথাটায় অপমান বোধ করল, তাই চুপসে যায়। খাবার শেষ করে হাত ধোয়া শেষ হলে আয়েশো বলল, এখন যা, আমার কাজ আছে। সামিরা, আপনি তো বলেছিলেন খাবার শেষে বলবেন। আয়েশো সামিরা চোখে চোখ রাখে। সামিরা সেকেন্ড কয়েক তাকিয়ে আবার অন্য দিকে চোখ ফিরিয়ে বলল, কি হলো? বলুন না, এভাবে তাকিয়ে আছেন কেন? আবারও বকবেন? আয়েশো সামিরার চিবুক ধরে নিজের দিকে ফিরিয়ে আরেকটু কাছে গিয়ে বসে আবারও দৃষ্টি মিলিয়ে একদম শান্ত গলায় মিহিস্বরে বলল, সত্য করে বল তো, এখনো কি এটাই মনে হয়? নাকি ইচ্ছে করে এমন বলছিস শোনার জন্য?
সামিরা চোখ জোড়া কাঁপছে, এত কাছ থেকে কখনো আয়েশোকে দেখা হয়নি, তাও এভাবে আয়েশের স্পর্শে চোখে চোখ রেখে। আয়েশো সামিরার দিকে আরেকটু ঝুঁকে বলল, বল। সামিরার শরীর কাঁপছে অনাগতভাবে। আয়েশো শীত হেসে সামিরাকে ছেড়ে দিয়ে একটু পেছনে গিয়ে এক হাত নাড়িয়ে চেহারায় বাতাস দিচ্ছে এমন অভিনয় করে চঞ্চল গলায় বলল, উফ শামু কি গরম, তোর তো দেখছি আমার চেয়েও বেশি গরম লাগছে, পুরো শরীর থেকে কেমন করে ঘাম ঝরছে। সামিরার শরীর এখনো কাঁপছে, কিন্তু আয়েশোকে বুঝতে দেবে না এই ভেবে খাট থেকে এক লাফে নেমে বলল, আমি আসছি। আয়েশো এবার খিলখিলিয়ে হেসে সামিরার বা হাতটা ধরে হেঁচকা টানে একদম নিজের কাছে আনে। আয়েশের মাথাটা সামিরার ঠিক বুকের কাছে, দুহাতে সামিরার কোমর জড়িয়ে ধরে। সামিরার চোখের দিকে তাকিয়ে বলল, আমি ইচ্ছে করে তোকে বিকিনি। তখন জানি না কেন শুধু রাগ হতো তোর উপর, কিন্তু ওই রাগের মাঝেই কিছু ছিল যেটা বুঝাতে পারতাম না। সামিরার শরীরের কাঁপাকাঁপি যেন আরো বেড়ে গেল, গলা দিয়ে কথা বের হচ্ছে না। এবার আয়েশো আনকম্ফোর্টেবল করতে শুরু করে, অথচ তার উদ্দেশ্য ছিল সামিরাকে স্বাভাবিক বানানো। নিজের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে সামিরাকে ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, যতদিন না তুই ইচ্ছে করে আমার কাছে আসবি আমিও জোর করব না। তবে শুন, ডিভোর্স দিচ্ছি না সে তুই পেপার রেডি করলেও। সামিরা কিছু বলতে চায়, কিন্তু তার গলা যে শুকিয়ে কাঠ কাঠ হয়ে আছে, এটা কিসের অনুভূতি তার জানা নেই। তবে আয়েশোকে ছি মুহূর্তে ভীষণ করে বলতে ইচ্ছে করছে অনেক কিছু, যেগুলো মুখে আসছে না। আয়েশো, কিছু বলবি আর? বলার থাকলে বলতে পারিস, শুনছি আমি। সামিরা মাথা দুদিকে দুলিয়ে উত্তর বুঝায়, না কিছু বলার নেই। আয়েশো, ঠিক আছে যেতে পারিস, তাইলে থাকতেও পারিস যদি কিছু মনে না করিস। সামিরা আর কিছু না বলে এক দৌড়ে দরজা খুলে কোন দিকে গেল বুঝার উপায় নেই। আয়েশো শুধু দরজার দিকে তাকিয়ে রইল। রাত প্রায় 11:30 বাজবে হয়তো। সেই খাবার ছেড়ে রুমে এসে দরজা আটকিয়ে কান্না শুরু করেছে, এখনো পর্যন্ত এই কান্না থামছে না। হেঁচকি তুলে কাঁদছে আরিয়া, চোখ ফুলে আছে, পুরো চেহারা লাল হয়ে আছে। কিসের কারণে এমন হচ্ছে জানে না নিজেও, তবে বারবার নিজের ভুলগুলো নিয়ে ভাবছে আর চোখের জল ফেলছে। হঠাৎ দরজায় আওয়াজ পেয়ে বুকের নিচে থেকে বালিশ সরিয়ে উঠে বসে, কে হবে এই সময়? হঠাৎ মাথায় আফরানের কথা আসতেই চোখের জল মুছে নিজে নিজে বলল, উনি এসেছেন। বকে দিবে, মারবে, তারপর আদর করবে আবার, তাই না? জানি আমি। যতই মারুক আমি সব সহ্য করে নেব এবার। আমারই তো ভুল হয়েছে, আমিই তো ভুল বুঝেছি উনাকে। কথাটা ভেবেই খাট থেকে নেমে দ্রুত গিয়ে দরজাটা খুলে দেয়, কিন্তু মুহূর্তেই সব আশা পানি হয়ে যায় আফরানের জায়গায় সামিরাকে দেখে। মুখটা সাথে সাথে মলিন হয়ে যায় আরিয়ারও। সামিরা ভেতরে এসে বলল, কি হয়েছে? কাঁদছিলি তাই না? কি হয়েছে দেখেছিস একবারও নিজের দিকে? মুখ ধুয়ে আসো যা তো। আরিয়া, ভালো লাগছে না এখন, কেন এসেছিস সেটা বল। সামিরা, এই কারণেই এসেছিলাম। কথাটা বলে সামিরা আলিয়ার হাত ধরে টেনে ওয়াশরুমে দিয়ে আসে। আরিয়া ও দরজা আটকিয়ে ফ্রেশ হয়ে আসে মিনিটের মাথায়। সামিরা, এভাবে কাঁদছিল কেন এটা বল। ভাইয়ার জন্য। দেখ হারু, আমার মনে হয় এখন তোর উচিত ভাইয়ার সাথে গিয়ে কথা বলা। আরিয়া, আমি কথা বললেই উনি বলবেন। সামিরা, আশ্চর্য, কেন বলবে না? তোর জন্যই তো এত কিছু করেছে, তোকে বাঁচিয়েছে, তোর জন্য দূরের থেকেছে। আই মিন ওনার সবটাই তোর জন্য, তাহলে কথা কেন বলবেন না? যদি তোর উপর জিদ করতো তাহলে কি সেদিন রাতে তোকে বাঁচাতে যেত? আর তোকে এই বাড়িতে এভাবে আটকে রাখতো? আরিয়া কি যেন ভেবে বলল, সত্যি তো। সামিরা, আরে সত্যি বলছি। তোর কি মনে হয় ভাইয়া তোর সাথে কথা বলবে না? আরিয়া, তাহলে কেন বলল না? রাতেও তো এসেছিল, সকালেও ছিল। আগে তো সবার সামনেই ডেকে আনতো। সামিরা, আরে পরিস্থিতিটা এমন ছিল, এখন উনি অসুস্থ, সময় তো পায়নি, কথা বলবে কিভাবে? আরিয়া, ওকে। কিন্তু কখন বলবো? সামিরা, যখন ইচ্ছা তোর তখন। ভাইয়া তোর জন্য সব সময় ফ্রি, এটা আমার মনে হয় তাই বললাম। আরিয়া, জানি না, কিছু ভালো লাগছে না। সামিরা, আর কান্না করিস না, ওকে, ঘুমিয়ে পড় এখন। আরিয়া, ওকে। সামিরা একটা হাসি দিয়ে আরিয়াকে জড়িয়ে ধরে। সামিরা যাওয়ার প্রায় 1015 মিনিট ধরে আরিয়া ভেবেই যাচ্ছে গিয়ে কি বলবে। প্রথমে কি থেকে শুরু করবে? আচ্ছা, উনি কি সত্যি রাগ করে নেই আমার উপর? আচ্ছা, রাগ করলে কি হবে? সব মানিয়ে নিব।
সবচেয়ে বড় কথা উনি এখন আমার হাসব, এটুকু বলেই আরিয়া লজ্জায় লাল হয়। আচ্ছা, উনি আমাকে এই কথাটা আগে কেন বলেননি? আচ্ছা, এখন কি উনি ঘুমাচ্ছে? এখন গেলে কিছু হবে? হয়তো ঘুমোচ্ছে, থাক আজ না যাই, বলে বিছানার উপর হুমড়ি খেয়ে পড়ে। একবার এদিকে একবার ওদিকে পাশ ফিরছে আরিয়া, ফোনটাও নেই যে সময় দেখবে। কাল মায়াকে বলে সব কিছু আনিয়ে নিব। কিন্তু আমার যে বড্ড ইচ্ছে হচ্ছে উনার সাথে কথা বলতে। অনেকক্ষণ ধরে ভেবে আরিয়া ফাইনাল ডিসিশন নিল, একটু গিয়ে দেখেই আসি, উনি তো ঘুমের থাকবে। আরিয়া ঝট করে শোয়া থেকে উঠে দরজা খুলে আগে সবটা বাড়ি এক নজর দেখে নেয় ডিম লাইটের আলোতে। সবাই ঘুমিয়ে গেছে নিশ্চিত। ধীর পায়ে এগিয়ে যায় আফরানের দরজার কাছে, কিন্তু গিয়েই মনটা আরেক দফা ভেঙে চুরমার হয়ে যায়। দরজা আটকানো। আরিয়ার জানা মতে আফরান দরজা খুলেই ঘুমায়, কারণ যতদিন গিয়েছে চুপি চুপি ততদিন দরজা খোলাই পেয়েছে, কিন্তু আজ আজ কেন উনি দরজাটা লাগিয়েছে? তবে কি সত্যিই উনি আমার সাথে রাগ করে কথা বলবেন না? কথাটা ভাবতেই গড়গড়িয়ে চোখ বেয়ে অশ্রু গড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই হেঁচকি তুলে কাঁদতে লাগলো আরিয়া। ঠিক 1 থেকে 1.5 ঘন্টা এখানেই এভাবেই দাঁড়িয়ে কাঁদছিল। শরীর দুর্বল হয়ে যাওয়ার পর আর যখন দাঁড়িয়ে থাকতে পারল না, তখন আরিয়া আবার নিজের রুমে ফিরে গেল। চলবে গল্প, মিমাফিয়া। লেখনীতে সুমা।